মানজারুল ইসলাম রানা, প্রয়াত মানজারুল ইসলাম রানা ওই সময়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার্স, ইমার্জিং অলরাউন্ডার ছিলেন। সাকিব আসার আগে মানজার রানাকে আমরা হয়তো ওই জায়গায় চিন্তা করতাম যেখানে সাকিবকে দেখি। তো আমরা বলি সাকিবকে বোলিং অলরাউন্ডার, কিন্তু আপনি শুধু চোখ বন্ধ করে সাকিব বোলিং পারেন না, ওকে যদি ব্যাটসম্যান হিসেবে খেলান আপনি খেলাবেন, ঠিক আছে? তো ব্যাটিংয়ে সমানভাবেই পারফর্ম করে। রানা সিমিলার প্লেয়ার ছিল। ফিটনেস কতটুকু জরুরি, একটা রান ম্যাটার করে, একটা রান আউট ম্যাটার করে, একটা ক্যাচ ম্যাটার করে। তাইলে কি মোটা মানুষ ক্রিকেট খেলবে না? শামীমের আবার এত মোটা ছিল না, তাই বলে অ্যানালাইসিসের যে ব্যাপারটা আমরা সবসময় বলি, এখনকার ক্রিকেটে তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, যেটা আপনি প্রায় সময় করে থাকেন। তখন কিন্তু ওই জিম্বাবুয়ের সঙ্গে আমরা খেললেই জিতবো ব্যাপারটা তা ছিল না, বরং জিম্বাবুয়ে আমাদের সঙ্গে জিতবে এটাই স্বাভাবিক ছিল। আমি আসলে কোচিং ফিলোসফি নিয়েই শুরু করতে চাচ্ছিলাম। প্লেয়ারদের কোচিং করানো কিন্তু ইম্পর্টেন্ট না, আমি বিলিভ করি আমাদের কোচিং মেথডে কোচদের ডেভেলপ করা জরুরি। কখনো কি আপনার কাছে মনে হতো এরকম কিছু যে লিফলেট নিয়ে ঘুরি, ভাই আমি সিলেক্টর, আমি জাদুকর না? টেস্ট ক্রিকেটে আপনি কতবার প্রথম বলে আউট হয়েছেন? 3 বার। আমি আউট হলাম, পরের বল আশরাফুল, তারপরে 3 নম্বর বল এহসানুল হক সিজন। কুফাটা আপনি ধরেছিলেন। কুফাটা আমি ধরেছিলাম। ঈদের আগের দিন কানাডার সঙ্গে বাংলাদেশ ম্যাচ হারলো, এইটার কোনো উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে পাই না আসলে। মানে আপনি কি খুঁজে পান এটার উত্তর? তানজিদ তামিমকে দিয়ে শুরু করেন, এখন মাশাআল্লাহ ন্যাশনাল টিমে খুব ভালো করছে। খুব ভালো করছে, সেই 20-30-এ আটকে যাচ্ছে। আর আমি তখন দেখা যায় হ্যালো হ্যালো হ্যালো, এই নেটওয়ার্ক পাচ্ছি না, মানে এরকম করে ফেলি। কখনো অ্যাজ আ সিলেক্টর আপনার কখনো এরকম হয়েছে? ভাই আমি সবাইকে হ্যাপি করার জন্য এখানে বসি, বাংলাদেশ ক্রিকেটকে হ্যাপি করার জন্য বসেছি। তামিমকে যদি আপনি একটা রোল সেট করে দেন ফর 10 ওভার্স, তিনি হয়তো বা 10 ওভার্স একটা এক্সপ্লোসিভ ব্যাটিং করেন, কিন্তু ওই পাশ থেকে 4টা উইকেট পড়ে গেছে। টাইপের ব্যাটসম্যানরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ওভারে ব্লেমড হয়ে যান কিনা? ক্রিকেট কিন্তু আসলে বোকাদের খেলা না, চালাকদের খেলা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউনের ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি সৈয়দ আবিদ হুসেন সামি। আমার সঙ্গে আজকে যিনি আছেন, আপনারা শিরোনাম থাম্বনেল সব কিছু দেখে আসলে বুঝেই গেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক নির্বাচক, বর্তমানে কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। আরও একটা পরিচয় আছে আমার সাথে, খুব পার্সোনালি কানেক্টেড, উই বিন দ্য কমেন্ট্রি পার্টনার্স ইন বিপিএল। হান্নান সরকার আমাদের সঙ্গে আছেন। হান্নান ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার মাধ্যমে অনফিল্ডের যে দর্শকরা দেখছেন সবাইকে ঈদ মোবারক। হান্নান ভাই, এই রোজার ঈদটার পর যে কোরবানি ঈদটা আসে বা ঈদুল আজহা আসে, সেটাকে আমরা বলি ত্যাগের ঈদ। হান্নান সরকার এখন পর্যন্ত জীবনে কি কি ত্যাগ স্বীকার করেছে? আসলে ত্যাগ স্বীকার বলতে ক্রিকেটের জন্য তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে, মানে বন্ধু বান্ধবের সঙ্গে যে আড্ডা, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা, দেশের বাড়িতে আগে যেতাম সেই দেশের বাড়িতে যাওয়াটা অনেকটুকু বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের অনেক ত্যাগ স্বীকার করছি। স্পেসিফিক কিছু বিষয় বললাম, কিন্তু এগুলোর সঙ্গে কিন্তু অনেক কিছু রিলেটেড। ফর এক্সাম্পল, আমি যদি দেশে যাওয়ার কথাটা বলি, আমি শরীয়তপুরের ছেলে। লাস্ট আমি শরীয়তপুরে বাড়িতে গিয়েছিলাম 12 বছর হয়ে গিয়েছে। সো দেশে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ফিল করি, কিন্তু ওইভাবে করে হয় না। এগুলো কিন্তু আসলে ক্রিকেটের জন্যই সেটা ত্যাগ স্বীকার করা। এবং তার পাশাপাশি বন্ধুদের আড্ডা তো সবসময় আছে, যেহেতু ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, সবসময় ঢাকায় থাকি। দেখা যায় বিভিন্ন ঈদের প্রোগ্রাম বাদেও মানে বিভিন্ন সময় যে গ্যাদারিংগুলো হয়, সেটা ইফতার পার্টি হতে পারে, ইভেন কোথাও ঘুরতে যাওয়া, একটা বাইরের রিসোর্টে ঘুরতে গেলাম আমরা ফ্যামিলির, যেটা ওয়াইফ বাচ্চা সহ হতে পারে বা ব্যাচেলার এনজয়মেন্ট সেটাও হতে পারে। সব কিছুতে ওইভাবে হয়তো ওদের সঙ্গে পার্টিসিপেট করতে পারে না। সো এইভাবে অনেক কিছুই ক্রিকেটের জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে, বাট দিন শেষে আলহামদুলিল্লাহ সেগুলো সব কিছু পজিটিভ দিকেই যাচ্ছে। আচ্ছা, আমি এই অনুষ্ঠানটা শুরুর আগে হান্নান ভাইকে বলেছিলাম যে আমি শুরু করবো একটা বাউন্সার দিয়ে। হান্নান ভাই আমাকে উত্তর দিয়েছিলেন যে বাউন্সার যদি সামলাইতে না পারে তাহলে ওপেনার কেন হয়েছে। আমি আমার প্রথম বাউন্সারটা আপনাকে দিই। আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বাউন্সারটা হচ্ছে, আপনি কি এটা জানেন টেস্ট ক্রিকেটে আপনি কতবার প্রথম বলে আউট হয়েছেন? হ্যাঁ, 3 বার। 3 বার কার বলে? 3 বার পেড্রো কলিন্স, একই নাম, বেশি কষ্ট করতে হয়নি। এইটা একটা খুব কনফিউশন অনেক দর্শকের মধ্যে আছে। অনেক দর্শকই মনে করেন যে হান্নান সরকার মনে হয় পরপর 3 ইনিংসে পেড্রো কলিন্সের বলে আউট হয়েছেন, বাট বিষয়টা হচ্ছে 2002 সালে একবার পেড্রো কলিন্সের বলে আউট হয়েছেন, 2004 সালে 2 বার আউট হয়েছেন। আমি একটু টেকনিক্যালি জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে ইনিংসের প্রথম বলে যে আউট হয়েছেন বা আপনি আপনার এন্টায়ার ক্যারিয়ারে ডাক মেরেছেন, আপনার কাছে কোন বিষয়টাকে ব্লেম করেন? সেটা কি আপনার টেকনিক্যাল কোনো ডেফিসিয়েন্সির জন্য, নাকি অনেক সময় ব্যাড লাকে আউট হয়ে গেছেন? ব্যাড লাগে তো কিছু প্রতিটা প্লেয়ারের লাইফেই হয়। আসলে ডিসিশন মেকিং আমরা জানি যে এখন রিভিউ সিস্টেম আসার পরে অনেক আউটগুলোকে আবার রিভিউর মাধ্যমে বেঁচে যাওয়া যায়, আমাদের সময় তো সেটা ছিল না। সো অনেক সময় ব্যাড লাক হয়, ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয়, বলারদের ক্ষেত্রেও হয়, নট আউটটাকে আবার আউট করে নেয় বলাররা, দুটাই হয়। বাট কিছু তো ব্যাড লাক থাকে। বাট এই 3টা আউটের ক্ষেত্রে আমি যদি এক্সপ্লেন করতে চাই, 2002-এ যেটা আউট হয়েছিলাম, যেটা ঢাকা স্টেডিয়ামে পেড্রো কলিন্সের ফার্স্ট বল, যেটা আমি ইয়র্কার লেন্থের বল ডিফেন্স করেছিলাম, অফ স্ট্যাম্পের স্লাইড করে বোল্ড হয়েছিলাম। তারপরে আবার 2004-এ যখন ওয়েস্ট ইন্ডিজে গেলাম, তখন ফার্স্ট টেস্টে আমি ফার্স্ট বল যখন ফেস করলাম, তখন আমি ছাড়তে যেয়ে এলবিডব্লিউ হয়েছিলাম। মানে আমি ধারণা করেছিলাম বলটা বাউন্স নিয়ে চলে যাবে, এলবিডব্লিউ হলাম।
সেকেন্ড ইনিংসে কিন্তু আমি আবার শূন্যতে আউট হইনি। পরের টেস্টে আবার আমরা খেলতে গেলাম, যেটা টেস্টটা কিন্তু একটা সহনীয় টেস্ট, যেখানে রফিক ভাই 100 করেছে, পাইলট ভাই 100 সেন্ট করেছে। লুসিয়া টেস্ট। হ্যাঁ, ওই টেস্টে আবার আমি ফার্স্ট বলে যেটা হয়েছে সেম একইভাবে বেশ একটু দূরের বল ছিল, আমি ছাড়তে গিয়েছিলাম, ওই বলটা আমি ব্যাড লাক বলবো, বিকজ ওইটা পরে যখন এসে টিভিতে দেখলাম বেশ অনেক হাইট ছিল, কিন্তু আম্পায়ার ওটা মিস করেছে। সো স্বাভাবিকভাবেই ব্যাড লাকও ছিল, বাট আমার ভুলও ছিল। তবে এখানে একটা বিষয় কি, এখনকার ক্রিকেটের সঙ্গে আমাদের তখনকার 2002, 3, 4 আমি এই সময়টাই খেলেছি, ওই সময়ের সঙ্গে আপনি খুব বেশি মিলাতে পারবেন না। কিছু কিছু জায়গায় আমাদের ব্যারিয়ার ছিল, অ্যানালাইসিসের যে ব্যাপারটা আমরা সবসময় বলি, এখনকার ক্রিকেটে তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, যেটা আপনি প্রায় সময় করে থাকেন। আমিও আসলে আমার টিম যখনই যেখানে আমি কাজ করি, আমি অ্যানালিস্টের উপর অনেকটুকু ডিপেন্ড করি, তার অ্যানালাইসিস বিষয়গুলো আমার দরকার হয়, যেহেতু আমি কাজ করছি এখন কোচিংয়ে, ইভেন সিলেক্টর থাকা অবস্থায়। তো তখন কিন্তু আমাদের অ্যানালিস্টরা এতটা এক্সপার্ট ছিল না, টেকনোলজি এতটা এক্সপার্টিস ছিল না, আউটসুইং ইনসুইং এই জাজমেন্টগুলো, কে কোন বলার কীভাবে তার পারদর্শিতা দেখায়, সেই জাজমেন্ট করার সুযোগটা ছিল না। এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে আমাদের ওই সাপোর্টটা আমরা পাইনি, বাট স্টিল তখন সবাই ক্রিকেট খেলেছে, আমিও খেলেছি। সো এই ধরনের কিছু বিষয় এখন যে সাপোর্টটা পায় তখন হয়তো সেটা পেতাম না, বাট স্টিল আমি আউট হয়েছি, সেটা আমার দোষেই বলতে হবে, যেহেতু আমি আউট হয়েছি আমার দোষেই আউট হয়েছে। আরেকটা জিনিস যোগ করি এটার সঙ্গে, 3টা কিন্তু টেস্টের আউটের কথা বললাম, আরেকটা কিন্তু আছে ওয়ান ডেতে, সেটা আপনি ইউটিউবে গেলে খুব ইজিলি পেয়ে যাবেন, দর্শকরাও পেয়ে যাবে, সেটা সবসময় দেখে। সেটা হলো পেড্রো কলিন্স, ওয়ার্ল্ড কাপে 2003 ওয়ার্ল্ড কাপে যে হ্যাট্রিক করেছে, ফার্স্ট চামিন্দা ভাস, যেটা হ্যাট্রিক করেছিল, ফার্স্ট ওভারে হ্যাট্রিক, 4 উইকেট সহ। তো সেখানেও কিন্তু ফার্স্ট বল আমি ফেস করেছিলাম, আমি আউট হলাম, পরের বল আশরাফুল, তারপরে 3 নম্বর বল এহসানুল হক সিজন, কুফাটা আপনি ধরাইছিলেন। কুফাটা আমি ধরেছিলাম, এটা কুফাটা আমি ধরাতেই হয়, কারণ আমি তো ফার্স্ট বল ফেস করি। 2003 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় আসে, আমার কিন্তু একটা স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ খেলবো, তখন তো টেস্ট আর ওয়ান ডে ছিল, তো স্বপ্ন ছিল স্বাভাবিকভাবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা খেলবো, এবং আমার স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপের ফার্স্ট বল আমি ফেস করবো। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে, আমি ফার্স্ট বলই ফেস করেছি, এবং আমার ক্যারিয়ারে আমি যখন থেকে খেলা শুরু করেছি ওপেন আমি সবসময় ফেসই করতাম। সো সেই জায়গা থেকে ফার্স্ট বল ফেস করেছিলাম, বাট শ্রীলঙ্কার যে ম্যাচটা, সেটা 3 নম্বর ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপ আমাদের ওখানে, সেখানে ফার্স্ট বলে আমি যেমন আউট হয়েছিলাম, পেড্রো কলিন্স ইনসুইং বল করেছে, আমি ফুল কাভার ড্রাইভ খেলেছি, ভিডিওটা সবাই নিশ্চিতভাবেই কথা করে আবার দেখবে, আমি ফুল সুইং করেছি, বলটা যদি আউটসুইং হতো আমার ব্যাটে কানেক্ট হতো, বলটা ইনসুইং করে আমার ব্যাট আর ব্যাটের মাঝখান দিয়ে গিয়েছিল। সো ওই যে অ্যানালাইসিস, ওই সময় কিন্তু আমাদের, যেমন এরপরে নাসু ভাইকে অ্যানালিস্ট হিসেবে আমাদের টিমের ইনক্লুড করা হয়, তখন কিন্তু কোনো অ্যানালিস্ট ছিল না, তখন চাইলেও কিন্তু খুব বেশি ভিডিও আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারতেন না, ইউটিউবে ছিল বিষয় ছিল। সো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় কিছু তো ব্যারিয়ার ছিল, বাট হ্যাঁ আমারও ভুল ছিল অবশ্যই বলতে হবে। হান্নান ভাই, আমি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলবো, আমি আসলে কোচিং ফিলোসফি নিয়েই শুরু করতে চাচ্ছিলাম, এবং এখনকার প্লেয়ারদের সঙ্গে আপনি অনেক বেশি কানেক্টেড, আপনি এজ লেভেল সিলেক্টর ছিলেন, এরপর ন্যাশনাল সিলেক্টর ছিলেন, দেন এখন কোচিং এসেছেন, অনেক বেশি কানেক্টেড, আপনি অনেক গল্প আপনার কাছে আছে, আমি সেগুলো শুনতে চাচ্ছিলাম। বাট তার আগে যেহেতু কথা প্রসঙ্গে 2003 ওয়ার্ল্ড কাপ চলে আসলো, আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার, তখন তো ছোট ছিলাম, স্কুলে পড়তাম, ঈদের আগের দিন কানাডার সঙ্গে বাংলাদেশ ম্যাচ হারলো, এইটার কোনো উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে পাই না আসলে, মানে আপনি কি খুঁজে পান এটার উত্তর? এটার উত্তর আসলে খুঁজে পাওয়াটা কঠিন, কেন বাংলাদেশ হারলো, সেই কেন হারলো এটা আসলে বলা খুব কঠিন, এই জন্য যে আমি আর রোকন ভাই ওপেন করতে নামলাম, যেটা বললাম আমাদের ফার্স্ট ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে ঈদের আগের দিন, বাংলাদেশে ঈদ পরের দিন। তো ফার্স্ট বল আমি ছাড়লাম, হোয়াইট বল হয়েছিল, তারপরে তো আমি 25 রান করলাম ওই ম্যাচে। আমরা যখন খেলা শুরু করি তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ ছিল না, 64 সম্ভবত 2 উইকেট বা 3 উইকেট ছিল, আমরা 160 বা সামথিং এরকম কিছু একটা চেস করছিলাম, অবস্থা কিন্তু ভালোই ছিল। আমি যখন 25 করে আউট হয়ে চলে আসলাম, আসার পর আমি খাচ্ছি, তখন মোটামুটি হাসি খুশি খাওয়া দাওয়া করতেছি না, নর্মাল, কিন্তু হঠাৎ করে মানে হয় না যে কিছু বোঝার আগে ঘটনা ঘটে যায়, সেরকমটা হয়েছে। মানে ওই ম্যাচটা হারবো, ফার্স্ট ইনিংস পরে আমরা চিন্তা করিনি, আমাদের ব্যাটিং ইনিংস যখন শুরু হয় তখনও চিন্তা হয়নি, যখন 2-3 উইকেট পড়ে গেলো তারপরে ওই চিন্তাটা আসেনি, বাট মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলো যেটাতে আমরা ম্যাচটা হেরে গেলাম। এটা আসলে ব্যাখ্যা বলার মতো ওইভাবে আসলে কারো কাছেই নেই আমাদের। তো ওই ম্যাচটা নিয়ে আসলে কেউ মনেও করতে চায় না, আমরা স্মরণও করতে চাই না। অবশ্যই পরের দিন ঈদ ছিল, আমরা নর্মালি এর আগে আমি দেশের বাড়ি ঈদ করেছি, আমরা ঈদের দিন সাধারণত সকালবেলা ঈদের নামাজটা পড়েই মাঠে যাই অথবা বাসায় হোটেলে ফিরে আসি, এরকম বিষয়গুলো ঘটে। এরপরের ওই ঈদের দিন যে নামাজের বিষয়টা ছিল, আমরা পরের দিন আসলে কেউ রুম থেকে বের হইনি, ম্যাক্সিমাম ব্রেকফাস্টও যায়নি, কারণ ওই ম্যাচটা হারার যে শোকটা সেটা আসলে মেনে নেওয়ার মতো ছিল। পরের দিন আবার দেশে ঈদ, সব কিছু মিলে আসলে ওই দিনটা আসলে কী হয়েছিল বলতে পারবো না, মানে কীভাবে হয়েছিল। হান্নান ভাই, আমাদের প্রজন্মটা আমরা যখন ক্রিকেট দেখা শুরু করি,
আমরা বাংলাদেশের জয় দেখেছিলাম অনেক দিন পর। ধরেন 99-এ ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে যখন বাংলাদেশ হারালো, আমাদের প্রজন্মের অনেকের মনেও নাই সেই ম্যাচের কথা, আমার কিছু কিছু মনে আছে। বাট পরিপূর্ণভাবে আমরা যখন জয়টা উদযাপন করলাম সেটা জিম্বাবুয়ের সঙ্গে 2004 সালের একটা সিরিজ, সুমন ভাইয়ের প্রথম ক্যাপ্টেন্সি, ইউ আর পার্ট অফ দ্য টিম। লাস্ট ম্যাচে আপনি আর রানা ভাই ওপেনিং করতে নেমেছিলেন, আপনাদের একটা রেকর্ড পার্টনারশিপ হয়েছিল। আমি একটু সেই সিরিজটার গল্পটা জানতে চাই। এই সিরিজটা অনেক বেশি আন্ডাররেটেড আমাদের ক্রিকেটে, কিন্তু সত্যিকারের অর্থে আমরা প্রথম বাংলাদেশকে জিততে দেখেছি কিন্তু আসলে ওই সিরিজের প্রথম তারেক আজিজের লাস্ট ওভারের 2টা উইকেট। এই সিরিজের আগে আপনাদের প্রিপারেশনটা কেমন ছিল? কারণ বাংলাদেশ তখন 5 বছর টানা হারে, আপনারা কি তখন জানতেন যে দিস ইজ দ্য টাইম যে উই হ্যাভ টু সার্চ ফর আ উইন? আমি সেইভাবে বলবো না, কারণ আপনি জিম্বাবুয়ে নামটা হয়তো এখনকার জেনারেশন বা আপনি যেটা যে সময়টার কথা বলছেন, আপনারা লম্বা সময় পরে উইন দেখেছেন, আপনি ওই সময় জিম্বাবুয়ের বেস্ট 11টা যদি দেখেন, আপনি ওই দলের সঙ্গে জিতবেন ওইভাবে চিন্তা করার সুযোগ ছিল না। হিতিস্ট্রিক ক্যাপ্টেন তখন, এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার থেকে শুরু করে ব্লিগনাট, ওদের সব মেইন প্লেয়াররাই কিন্তু ছিল তখন, কিন্তু জিম্বাবুয়ে ভালো দল। সো আমরা ওই সিরিজেই জিতবো ব্যাপারটা এরকম ছিল না। এর আগে আমরা ওয়েস্ট ইন্ডিজ খেলেছি, সেখানেও জেতার জন্য গিয়েছি, জিম্বাবুয়ের সঙ্গেও তাই ছিল। সো এরকম আমরা প্রতিটা সিরিজেই জেতার জন্য খেলতাম। কিন্তু ওই সিরিজে আমাদের মানে ক্লিক করেছে, হয় না যে মানে আমরা বেস্ট ক্রিকেট খেলে ফেলেছি বা খেলছিলাম, হঠাৎ করে একটা ম্যাচ জিতে গিয়েছি, ওই ধরনের ঘটনাগুলো হয়তো জিম্বাবুয়ের সঙ্গে হয়েছে, এটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হতে পারতো। প্রিপারেশন আমাদের সেমই ছিল। জিম্বাবুয়ে বলে যে আমরা ওদের সঙ্গে ওইটা আলাদাভাবে নজর দিয়েছিলাম, ব্যাপারটা তা না। এখন হয়তো আমরা চিন্তা করি জিম্বাবুয়ের সঙ্গে খেলে জিতবো, তখন কিন্তু ওই জিম্বাবুয়ের সঙ্গে আমরা খেললেই জিতবো, ব্যাপারটা তা ছিল না। বরং জিম্বাবুয়ে আমাদের সঙ্গে জিতবে, এটাই স্বাভাবিক ছিল। যেহেতু আমরা 99-এর পরে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতার পরে, পাকিস্তানের সঙ্গে ম্যাচ জেতার পরে প্রায় 4 বছরের প্লাস যে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা জিতলাম, তো সেই ম্যাচটা জেতার জন্য আমাদের আলাদা কোনো বিষয় ছিল না। আমরা প্রতিটা সিরিজের আগেই যেভাবে প্রিপারেশন নেই, স্বাভাবিকভাবে ওই সিরিজ আমরা সেভাবেই গিয়েছিলাম। বাট হ্যাঁ, অপেক্ষাকৃত আমরা তখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলি, ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, পাকিস্তানের সঙ্গে খেলেছি। ওই খেলার পরে জিম্বাবুয়ে অপেক্ষাকৃত তাদের চেয়ে একটু দুর্বল দল, বাট জিম্বাবুয়ে কিন্তু তাদের হোমে সবসময় ডেঞ্জারাস দল ছিল। এবং ওই দলটার কথা বলছি যেই দলটাতে হেতিস্ট্রি ক্যাপ্টেন ছিল বা এন্ডি ফ্লাওয়ার ক্যাপ্টেন ছিল। সো ওই দলটা সবসময় ডেঞ্জারাস ছিল, হোমে তো অবশ্যই ডেঞ্জারাস, বাট সেখানে একটা ম্যাচ জিতা আসলে এত লম্বা সময়ের পরে আমার কেরিয়ারেও, আমি কিন্তু 2.5 বছর ন্যাশনাল টিমে খেলেছি, 20টা ওয়ানডে খেলেছি, বেশ কিছু ওয়ানডে ড্রপ ছিলাম, বাট আমার ওই 2.5 বছরের কেরিয়ারে কিন্তু আমিও একটা জয়ের স্বাদই পেয়েছি। সো স্বাভাবিকভাবে ওই জয়টা আমাদের কাছে আলাদা একটা মূল্য ছিল, যে অনেক দিন পরে একটা জয়, যেটা আপনিও বললেন যে বাংলাদেশি মানুষরাও কিন্তু অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচের একটা জয় দেখেছিল। সো হ্যাঁ, ওই ম্যাচটা আসলে আমাদের একটা আলাদা ফিলিংস দিয়েছিল। থার্ড ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। ইউ আর অ্যান ওপেনার, আপনি অলওয়েজ একজন ওপেনার, কিন্তু লাস্ট ম্যাচে আপনি ওপেনিং করেছিলেন একজন নন ওপেনারকে সাথে নিয়ে, মঞ্জারুল ইসলাম রানা, প্রয়াত মঞ্জারুল ইসলাম রানা। এই প্রজন্মের অনেকেই হয়তো বা চিনবেন না, আবার অনেকে চিনবেন, আমাদের ওই সময়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার্স, ইমার্জিং অলরাউন্ডার ছিলেন। ওই ম্যাচের আগে আপনাদের ডিসকাশনটা কী ছিল? কারণ প্রথমত একজন রেগুলার ওপেনারের সঙ্গে ওপেন করা, দ্যাটস আ ডিফারেন্ট থিং। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মঞ্জারুল ইসলাম রানা তখন ওপেনিংয়ে নেমেছিলেন, রফিক ভাই তার আগের ম্যাচে হি ওয়াজ আউট অফ দ্য টিম, অনেক ঘটনা ঘটেছিল। সো ওই ম্যাচের আগের আপনাদের ডিসকাশনটা ডেভ ওয়াটমোরের সঙ্গে বা রানা ভাইকে নিয়ে যখন আপনি ওপেন করতে নামবেন, হোয়াট ওয়াজ দ্য প্ল্যানিং? বেসিক্যালি আমার সঙ্গে মানে এক সিরিজ আমি এরকম ওপেনার পার্টনার পেয়েছি আমার কেরিয়ারে। আমি 17টা টেস্টে 33 আর এখানে 53টা ইনিংস ব্যাটিং করেছি। সো 53 ইনিংসে 53 নম্বর ইনিংসটা আমার ইন্টারন্যাশনাল, যেটাতে আমি 3 নম্বর পজিশনে খেলেছি। 52 ইনিংস আমি ওপেন করেছি। সো আমার জায়গা থেকে আমি 52টা ইনিংসে ওপেন করেছি। আমার কেরিয়ার লাস্ট ইনিংস আমি 3 নম্বর খেলেছিলাম। সো ওপেনিংয়ে এক সাইডে আমি কিন্তু যখনই খেলেছি, আমি বেস্ট 11-এ খেললে ওপেন করতাম, এটা ফিক্স ছিল। কিন্তু আমার সাইডে আমি ওপেনার হিসেবে আশরাফুলকে পেয়েছি, জাভেদ ভাইকে পেয়েছি, আলশেরার রোকন পেয়েছি, মামু একজন ছিল আনোয়ার, তাকে পেয়েছি, অনেককেই কিন্তু আসা যাওয়ার মধ্যে দেখেছি। মানজা রানার সঙ্গে একটা ইনিংস আপনি যেটা বললেন, চমৎকার প্লেয়ার ছিল। মানে সাকিব আসার আগে মানজা রানাকে আমরা হয়তো ওই জায়গায় চিন্তা করতাম যেখানে সাকিবকে দেখি। সো মানজা রানা আসলে খুবই আনফর্চুনেট। আমরা যারা জানি রানা সম্পর্কে, একটা অ্যাক্সিডেন্টে যার মৃত্যুর যে ঘটনাটা, সেটা খুবই ইমোশনাল একটা বিষয় ছিল। যাই হোক, তো রানার সঙ্গে ওই ওপেনিং বিষয়টা ছিল, ও আমাকে বলতেছিল একটু কিন্তু সাদামাটা টাইপের, খুব সাধারণ একটা ছেলে ছিল, আপনারা তো ওকে খুব বেশি পান নাই আসলে, জানেন না। মানে রানা কিন্তু খুবই সহসল বোকা টাইপের একটা ছেলে থাকে না, ওই ধরনের ছেলে ছিল, খুবই ভালো ছেলে। তো রানা বলছিল, হানান ভাই আমি তো ওপেন করি না, আপনি ওপেন করতেছেন, আপনি আমার বলবেন কী করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে রানা, অসুবিধা নেই, চলো আমি তোমাকে গাইড করবো। আর আমি আসলে ওপেনিং পার্টনারদের সঙ্গে বা ব্যাটিংয়ে যখনই করতাম, যে কোনো পার্টনার থাকলেই কথা বলতাম। তো রানার সঙ্গে স্বাভাবিকভাবেই আমি সেই পার্টনারশিপটা করার ক্ষেত্রে ওকে গাইড করেছি, কারণ ও তো আসলে ওপেন করে না রেগুলার, মাঝে মধ্যে হয়তো করেছে ডোমেস্টিক ক্রিকেটে। তো ওই ওপেনিং পার্টনারশিপটার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমরা দুজনই 50 করেছিলাম, 109 রানের পার্টনারশিপ হয়েছিল। তো আমি আগে 50টা করি, পরে রানা 50 করে। তো 50 করে আমি আউট হয়ে যাই, রানা তখনও নট আউট ছিল।
তো রানাকে স্বাভাবিকভাবে আমি হিতিশ্রী বল করছে বা ওদের যে বলাররা ছিল তাদেরকে তারা কি বল করে বা কিভাবে খেলবো, আমরা কিভাবে অ্যাক্ট নিবো, কোন বলটা পেলে কী করবো, এই ধরনের কিছু প্ল্যান করে আমরা আগেছিলাম। এবং আমাদের প্ল্যান ছিল যে আমরা ইনিশিয়ালি উইকেটটা ধরে রাখবো, যেটা নর্মালি আমরা তখন করি। কারণ তখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে 250 রান খুব ভালো রান, অনেক রান, মানে ওয়ান ডে ক্রিকেটে। তো আমরা 250 রান করতে গেলে আমাদের ওপেনিং পার্টনারশিপটা ভালো হলে পরে আমাদের যারা আছে সেটা কাভার করে হয়তো আমরা করতে পারবো। সো আমাদের টার্গেটটা ওইটা ছিল। আমরা ইনিশিয়ালি একটু সময় নিয়েছি, পরে কিন্তু আমরা 109 রানের পার্টনারশিপ করেছি 27 ওভারে। আমি 27 ওভারের সময় আউট হয়েছি। তারপরে 23 ওভারে আমরা ব্যাটিং অর্ডার চেঞ্জ করে সেটা ওইভাবে আগায়নি, 220-30-এর মতো করেছিলাম মনে হয়। সো রানার সঙ্গে ওইটাই প্ল্যান ছিল যে রানাকে আমি গাইড করবো, রানা আমার সাপোর্ট নিয়ে এগিয়ে যাবে, দুজন মিলে খুব ভালো একটা পার্টনারশিপ করেছিলাম। আপনার কাছে কি মনে হয় যে বেঁচে থাকলে মানজারুল রানা হি কুড হ্যাভ অলসো বিন আ প্রমিজিং অ্যাসপেক্ট ফর বাংলাদেশ? আমার মনে হয় রানার মধ্যে সে অ্যাবিলিটি ছিল, মানে আমি যেটা বললাম সহজ খেল খুব ভালো ছেলে এবং বলিং ব্যাটিং দুইটা সমান সমান ছিল, যেটা সাকিবের মধ্যে। আপনি কিন্তু আমরা বলি সাকিবকে বলিং অলরাউন্ডার, কিন্তু আপনি শুধু চোখ বন্ধ করে সাকিব বলিং পারেন না, ওকে যদি ব্যাটসম্যান হিসেবে খেলান আপনি খেলাবেন, বিকজ ও তো ব্যাটিংয়ে সমানভাবেই পারফর্ম করে। রানা সিমিলার প্লেয়ার ছিল। সাকিব আসার আগে কিন্তু আমাদের রফিক ভাই ছিল, মনি ভাই ছিল, যারাই লেফট আর্ম স্পিনার ছিল তারা ব্যাটিংটা কিন্তু জেনুইন ব্যাটসম্যান না, আপনি শেষের দিকে কন্ট্রিবিউট করার মতো ব্যাটিং আমরা চিন্তা করতাম। রানাকে আপনি উপরের দিকে ওপেন করিয়েছেন ইন্টারন্যাশনাল, তার মানে ওই সিমিলার ব্যাটিংটাও করতে পারতো। এই জন্য রানাকে নিয়ে বড় চিন্তা করার জায়গা ছিল যে রানা হয়তো বা প্রপার, তখন কিন্তু আপনি টি-20 ক্রিকেট ছিল না, টি-20 ক্রিকেট থাকলে রানা আরও বেশি ইউজফুল হতে পারতো। সো ওয়ান ডে ক্রিকেটে ও সেইভাবে দুই সাইড যেহেতু সমান সমান ছিল, খুব ভালো একজন অলরাউন্ডার হিসেবে কন্ট্রিবিউট করার জায়গা ছিল। তবে হ্যাঁ, মানে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে তখন আমরা জেনুইন লেফট আর্ম স্পিনার খেলাতাম, কিন্তু ওই ধরনের অলরাউন্ডার আমাদের ছিল না। সেখান থেকে রানা খুব ভালো একটা ফিউচার স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যেটা আমরা মিস করেছি। আমি একটু অস্ট্রেলিয়া ট্যুরটা নিয়ে কথা বলতে চাই। অস্ট্রেলিয়া ট্যুরটা হান্নান সরকার নামটা যদি আমরা বলি, তখন এই অস্ট্রেলিয়া ট্যুরটা আমার কাছে মনে হয় প্রথম আইডেন্টিটির জায়গা। যদিও আপনি আপনার ডেবু টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ওই সিরিজটা ইট ওয়াজ সামথিং এলস, কারণ ওই অস্ট্রেলিয়া এটা ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে আবার অস্ট্রেলিয়ার মতো জায়গায় তাদের হোম কন্ডিশনে টেস্ট ম্যাচে 2টা হাফ সেঞ্চুরি করার পরপর 2 ইনিংসে, ইন পার্টিকুলার ওই সিরিজটার আগে ফিলোসফিক্যালি আপনারা কি প্রিপারেশন নিয়েছিলেন এন্টায়ার টিম, আর টেকনিক্যালি আসলে আপনি নিজের কোনো অ্যাডজাস্টমেন্ট কি করেছিলেন ওই সিরিজটার আগে? যে কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওইখানে ম্যাগ্রা, গিলেস্পি, ব্রেটলিরা আছে, সো দুইটা একটু জানতে চাই যে টিমের ফিলোসফিক্যাল প্রিপারেশন আর একদিকে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট। টিমের ফিলোসফি বলতে আমি তার আগে একটু পিছনে হিস্ট্রিতে যেতে চাই, যেহেতু লম্বা ডিসকাশনের সুযোগ রয়েছে। 2003 ওয়ার্ল্ড কাপ খেলে এসে হান্নান সরকার, আল শাহরিয়ার রোকন, খালেদ মাসুদ পাইলট, তিনজন আমরা দল থেকে বাদ পড়লাম। হোমে খেলা হলো সাউথ আফ্রিকার সঙ্গে। স্বাভাবিকভাবেই আমরা তখন লিগ চলছিল, ঢাকা লিগ, সুপার লিগে আমি আর রোকন ভাই গেলাম আবহানিতে, পাইলট ভাই গেল মোহামেডানে। ওইখানে যেই আমি আবার ফার্স্টে একটা 100 করলাম, রোকন ভাই পরের ম্যাচে একটা 100 করলো, পাইলট ভাই ওইদিকে যে মনে একটা বড় রান করেছে 100 নিচে, বাট একটা বড় রান করলো। আবার পরের সিরিজ হলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সিরিজ। আমাদের যেটা হতো, যেটা খেলে তখন দেখা যায় খারাপ খেললে কিন্তু আবার যে পিছনে আছে তাকে টেনে আনা, কারণ স্বাভাবিকভাবেই তখন যারা খেলেছে আশানুরূপ পারফর্ম করেনি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া সিরিজ আমি তখন জাহাঙ্গীরনগর ছেড়ে এসে এএবিতে ভর্তি হলাম, মানে এএবি ক্রিকেট টিম করলাম। স্যাররাও খুব আমাকে পছন্দ করে, হান্নান টিম করো এসে। তো তখন স্যার আমাকে বলতেছে, হান্নান তুমি অস্ট্রেলিয়া সিরিজে চান্স পাওয়ার দরকার ছিল কি, এরপরে সিরিজে চান্স পেতে, অস্ট্রেলিয়া যে আবার খারাপ খেলে তো আবার বাড়তে হয়ে যাবা। তো বিষয়টা হলো এটাই বাস্তবতা ছিল যে অস্ট্রেলিয়া, আপনি যে নামগুলো বললেন ব্রেটলি, গিলেস্পি, ম্যাগ্রা, বা ওইখানে যারা ছিল স্টিওয়া ক্যাপ্টেন, আবার পন্টিং ওয়ান ডে ক্যাপ্টেন, মানে ওয়ার্ল্ডের বেস্ট টিম, তখন টানা চ্যাম্পিয়ন হচ্ছে তারা। সেই টিমের এগেন্সটে খেলতে যাওয়া তো খারাপ খেলাটাই স্বাভাবিক, যেখানে আমাদের বাংলাদেশ দল এমনি আমরা ওই অবস্থায় ছিলাম। তো সেখানে যাওয়ার সময় আসলে বিষয়টা হলো কি, আমরা তখন বোলিং মেশিনে কিছু তো ট্রেনিং করতাম, বাট আপনি যতই দিন শেষে বলেন বোলিং মেশিনে ট্রেনিং করা আর ওই সময় 150 খেলা চিন্তাই করা যায় না। মানে ব্রেটলি তো 150 বল করে তখন, গিলেস্পি, ম্যাগ্রা তো ওয়ার্ল্ডের বেস্ট বলার, মানে স্পেশালি সুইং বলার হিসেবে। বলের পেস হয়তো 135-40-এর মধ্যে, বাট সুইংয়ের কারণে গিলেস্পিও তাই। সো জিনিসটা হলো যে তখন যাওয়ার আগে আমরা প্রিপারেশন নিয়েছি, আমরা আমাদের মতো করে নিয়েছি, যেটা সব সিরিজেই নেই। তবে একটু এক্সট্রা বাউন্সের প্রিপারেশন যেভাবে নেওয়া যায়, তখন স্ল্যাবটা তেমনভাবে প্রচলিত না, স্ল্যাবে যে এক্সট্রা বাউন্স খেলা বা বেশি গতির খেলা, ওই জিনিসগুলো ওরকম হয়নি। বাট আমরা গিয়েছি, বাট আমরা মেন্টালি যেটা ধরে নিয়েছি যা হওয়ার হবে, মানে সাউথ আফ্রিকা এর আগে সিরিজ খেলেছি আমরা, ওরকমই হবে, তার চেয়ে খারাপ আর কী হবে। তো যাওয়ার পরে স্বাভাবিকভাবে ওইভাবে প্রিপারেশন নিয়ে গেছি। তারপরে যেটা হয়, আপনি টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্টের যে কথাটা বলেছেন, আপনি যদি আমার ওই সময়ের কিছু ভিডিও দেখেন, আপনি দেখবেন আমার ব্যাটিং টেকনিকটা একটু ডিফারেন্ট ছিল। আমি আসলে বেশ বড় জাম্প করে সাফল করতাম, তো যেটা ভালো বলা যাবে না, কিন্তু এরকম কিছু প্লেয়াররা করতো ওই সময় ওয়ার্ল্ড ক্রিকেটে।
আমি ওইটা করতাম। তো সেটা বাউন্সি ট্র্যাকের জন্য ওই শাফলিংটা অনেক সময় কাজে হয়, কারণ কি আপনি যখন ওই জাম্প করে অফিস টাইম কভার করবেন, আপনি অফিস টাইম যদি জানেন কোথায়, আপনার ছাড়ার কাজটা সহজ হয়। টেস্ট ক্রিকেটে আপনি এই ধরনের বাউন্সি ট্র্যাকে আপনি উইকেটের বলও ছাড়তে পারবেন চাইলে, যদি ইভেন্ট বাউন্স হয়, যেটা ওই ধরনের কন্ডিশনে পাওয়া যায়। সো আমি এমনও কিছু বল আছে যেটা উইকেটের বল আমি ছেড়েছি, আবার বাউন্স মারলে খুব ইজিলি জাজ করা যায়। আর স্বাভাবিকভাবে আমি উইকেটে পুল খেলার চিন্তাটা করিনি, তবে কাট পেলে আমি মিস করতাম না। আরেকটা বিষয় আমার মাথায় ছিল, আমি পেস বলে যদি সার্ভাইভ করতে পারি, আমি সুইপটা ভালো খেলি। আমি টার্গেট করেছিলাম ম্যাকগিলকে পেলে আমি সুইপ করব। তো স্বাভাবিকভাবে আমি শুরুতে ওইভাবে সার্ভাইভ করেছি, এবং ম্যাকগিল যখন এসেছে আমার এখনও মনে আছে আমি একবারে 4টা 4 মেরেছিলাম ম্যাকগিলকে, 3টা সুইপ করে একটা কাট করে। তো আমি সুইপটা যেহেতু ভালো খেলতাম, প্রথমে ব্রেটলি ডিপ স্কোয়ার লেগে আম্পায়ারের ঠিক পাশাপাশি ছিল, তখন আমি সুইপ করেছি আস্তে করে, ফাইন লেগ দিয়ে 4 হলো, ব্রেটলিকে চাপানো হলো, তারপরটা আমি সুইপ করেছি স্কোয়ার লেগে ঠিক এই পাশ দিয়ে। তো তারপরে বলি ম্যাকগিল আবার করেছে শর্ট বল অফিস ট্যাপের বাইরে, সেটা কাট করে অফসাইড দিয়ে। তারপরেরটা আমি মেরেছি ডিপ মিড উইকেটে, মানে 6 বলের মধ্যে 4টা 4 মেরেছিলাম। তো বিষয়টা হলো আমি রানটা কাভার করেছি ওই স্পিন বলের এগেনস্টে, তো আবার আউট হয়েছি স্পিনে, ম্যাকগিলের বলে 2 ইনিংস আউট হয়েছে 55 এবং 76 করার পরে। তো বিষয়টা আমি খুব বেশি স্ট্র্যাটেজিক কিছু চিন্তা করিনি। ইনিশিয়ালি নতুন বলটা সার্ভাইভ করাটা চ্যালেঞ্জ থাকে, আপনি জানেন যে ব্রেটলি ম্যাকগ্রার মতো বোলার থাকলে সেটা করতে পারে। আমি রানটা করেছি ম্যাক্সিমাম আসলে ম্যাকগিলের এগেনস্টে। ক্যালকুলেশনটা আপনার সেখানে বেটার ছিল, যে ওকে কোন বোলারকে আসলে টার্গেট করা উচিত। এই জায়গাটায় আমি সৌরভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ পড়ছিলাম, সৌরভ গাঙ্গুলি একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ম্যাকগ্রার সুইং সামলানোর চাইতেও কঠিন হচ্ছে অস্ট্রেলিয়ান ফিল্ডাররা স্লিপ থেকে যে গালিগালাজগুলো করে সেগুলোকে সামলানো বা সেগুলো নিয়ে টেম্পটেড থাকা। ওরা কি ওই সময় বাংলাদেশের প্লেয়ারদেরকে ওই রকম স্লেজিং বা গালিগালাজ করেছিল? আমরা কথা বলছি 2003-এর কথা। খুব বেশি যে ইংলিশ বুঝি ব্যাপারটা তা না, ওদের অনেক কিছু আমরা বুঝি না, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। ওরা যে স্লেজিং করে, ওরা নর্মালি কথা বললে কিন্তু আপনি অস্ট্রেলিয়ান যখন কথা বলে আপনি কিন্তু অনেক কথা বুঝবেন, অ্যাকসেন্ট অনেক ফাস্ট, অ্যাকসেন্টে অনেক ডিফারেন্ট। সো ওই ফার্স্টের কারণে অনেক কিছু আমরা বুঝতাম না, এটা আমাদের জন্য ভালো ছিল। সো লেমেন যখন সিলিতে আছে বা স্লিপসে পন্টিং বা হেডেন দাঁড়ানো, ওরা কি বলতেছে অনেক কিছু বুঝতাম না। আমার ক্রিকেট আমি খেলছি, ওরা কী বলতেছে। আর সত্যি কথা বলছি, এটা ইন্ডিয়াদের সঙ্গে যেভাবে স্লেজিং করবে বাংলাদেশের সঙ্গে সেভাবে করেনি, এটাও ফ্যাক্ট। কারণ ওরা জানে বাংলাদেশের সঙ্গে এত কিছু করার প্রয়োজন নেই। এই জানাটা ওদের কাল হয়েছে যে ওরা বলেছিল 2 দিনের টেস্ট শেষ হবে, সেটা 4 দিন পর্যন্ত গিয়েছে। কারণ আন্ডার এস্টিমেট করলে অনেক সময় কিন্তু সেটা মানে ওইভাবে ব্যাকফায়ার করে। সেটা হয়েছে, ওরা হয়তো চিন্তা করেছিল যে বাংলাদেশ আর কয়দিনের টেস্ট খেলবে, 2 দিনের টেস্ট শেষ করে দেবে। সেই টেস্ট 2টা টেস্টই 4 দিন গিয়েছিল, বিকজ ওরা আমাদেরকে ইন্ডিয়ার সঙ্গে যেভাবে অ্যাটাকিং থাকে, যেভাবে কথা বলে বা টার্গেট করে, সেটার জায়গায় একটু হলেও তো ডিফারেন্টভাবে চিন্তা করেছি, সেটার অ্যাডভান্টেজটা আমরা কাজে লাগাতে পেরেছিলাম। বিরাট কোহলি একটা কথা বলেছেন যে তিনি তার ডেবিউর পর যখন অস্ট্রেলিয়াতে ট্যুর করে আসলেন, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গিয়েছিল। অস্ট্রেলিয়াতে যখন ট্যুর করে এসেছেন তারপর, এখন আপনি তো কোচ বা মেন্টর হিসাবে কাজ করছেন। সো একটা ইয়াং প্লেয়ার, তাকে আপনি ধরেন তার সামনে অস্ট্রেলিয়া ট্যুর আছে, তাকে আপনি কি পরামর্শ দেবেন এই অস্ট্রেলিয়া ট্যুরের আগে? মানে যেহেতু বিরাট এই কথাটা বলেছেন যে অস্ট্রেলিয়াতে কেউ যদি একবার খেলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আসলে কতটা ডিপ, কতটা কঠিন সেই জিনিসটা বোঝা যায়। তো একটা ইয়াং প্লেয়ারের প্রতি আপনার অ্যাডভাইসটা কী থাকবে? এখানে বিষয়টা হলো কি, আপনার আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, ক্রিকেট মেন্টাল গেম। আসলে মেন্টাল তো অবশ্যই আছে, তার সঙ্গে টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। আপনার মেন্টালি তখনই আপনি স্ট্রং হবেন যখন আপনি জানেন আপনার টেকনিক ভালো, মানে তাহলে কিন্তু আপনি মেন্টালি স্ট্রং হবেন। আপনার টেকনিক ভালো না, আপনি মেন্টালি কীভাবে স্ট্রং হবেন? সো সবগুলোর সঙ্গে রিলেটেড রয়েছে, তবে মেন্টালি অনেক কিছু দিয়ে আপনি অনেক কিছু সার্ভাইভ করতে পারবেন, অনেক কিছু ওভারকাম করতে পারবেন। তো বিষয়টা হলো অস্ট্রেলিয়া, আমি 2003-এ যাওয়ার পরে আবার লাস্ট আমরা এইচপি টিম গিয়েছিলাম, যেখানে আমরা ডারউইনেই 4 ডে ম্যাচ খেলেছি পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানি টিম, এবং তারপরে T20 একটা টুর্নামেন্ট খেলেছি। ওই ডারউইনে আমরা একটা টেস্ট খেলেছিলাম, কেয়ার্নস আর একটা টেস্ট খেলেছিলাম। অস্ট্রেলিয়ায় গেলে যেটা হয়, আপনার কন্ডিশনটা আপনি যদি নর্মালি চিন্তা করেন একটু ডিফারেন্ট, মানে আপনি কোন কন্ডিশনে খেলছেন সেটা, উইকেট আবার এক এক স্টেটেরটা এক এক রকম। যেমন কেয়ার্নস আমরা যেটা খেলেছি, যেখানে আমি রান করেছিলাম, সেটা একরকম ছিল, ডারউইন আবার ডিফারেন্ট। সো বিষয়টা হলো এক্সপিরিয়েন্স থাকলে সুবিধা হয়। আমরা কিন্তু 2003-এর পরে আবার 26-এ যাচ্ছি টেস্ট খেলতে। সো 23 বছর পরে, এরপরে কিন্তু আর টেস্ট খেলা হয়নি। টেস্ট খেলতে গেলে ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে, দ্যাটস ট্রু, এটা আপনাকে মেনে নিতেই হবে। বাট আমাদের প্লেয়াররাও কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে যাবে। আর মেন্টালি যেটা, আপনি এখন আমাদেরকে প্রচুর আমরা বাইরে খেলি, আপনি সাউথ আফ্রিকা খেলছি, নিউজিল্যান্ড খেলছি, ইংল্যান্ডে হয়তো খুব বেশি খেলা হচ্ছে না, বাট নিশ্চিতভাবে আমরা ওখানে যাওয়ার আগে কিন্তু আমাদের এ টিমের কিছু সিরিজ রয়েছে ওই ধরনের কন্ডিশনে। তো সেখানে তো কিছুটা প্রিপারেশন হয়ে যাবে। আবার আমাদের এ টিম এখন যাচ্ছে অস্ট্রেলিয়াতে। এখানে আমি শিওর যে লাস্ট ইয়ার আমরা যেটা করেছিলাম, তখন আমি সিলেক্টেড ছিলাম। আমরা যখন 4 ডে খেলতে গিয়েছিলাম, 2টা 4 ডে এ টিমের সঙ্গে খেলার পরে কিন্তু আমরা প্লেয়ার চেঞ্জ করেছি বেশ কিছু। আপনি 4 ডে স্কোয়াডটা দেখলে দেখবেন অনেকগুলো প্লেয়ার রয়েছে যাদের কিনা আমরা 26-এর টেস্টে প্ল্যানের মধ্যে রেখেছি।
এবারও নিশ্চিতভাবে 4 ডে রয়েছে, সেখানে হয়তো সেই ধরনের চিন্তা থেকে যারা ওই প্ল্যানে রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার বিষয়টা আসতে পারে। সো ওই যে খেলার যে ব্যাপারটা সেটা খেলে কিছুটা হয়তো বা অভ্যস্ততা তৈরি করতে পারে। আর মেন্টালি আসলে কিছু না, দিন শেষে ওই ক্রিকেট তো ক্রিকেটই, ওইভাবেই চিন্তা করতে হবে, বেশি চিন্তা না করাই ভালো। বেশি চিন্তা না করাই ভালো। এই যে এটা হচ্ছে একজন মেন্টরের কথা। আমি এবার একটু আপনার অন্য ক্যারিয়ার নিয়ে যদি একটু আসি, সেটা হচ্ছে আপনি এইচ লেভেল সিলেক্টর ছিলেন অনেকদিন, এবং সেখানে সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতজন সিলেক্টর এসেছেন সবচেয়ে প্রসেসড ন্যাশনাল সিলেক্টর আপনাকেই বলা হয়, কারণ আপনি এইচ লেভেলে আগে কাজ করে এসেছেন, এই প্লেয়ারদেরকে আপনি চেনেন একদম ছোটোবেলা থেকে আপনি তাদেরকে দেখেছেন। আমি একটু কয়েকজন প্লেয়ারের ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো, আপনার কাছে অনেক গল্প আছে আমি জানি। এই প্লেয়ারদেরকে আপনি আসলে ইনিশিয়ালি যখন দেখেছেন, এখন তারা প্রত্যেকেই ন্যাশনাল টিমে খেলে, ইনিশিয়ালি তাদেরকে আসলে কেমন দেখেছেন? আমি যদি তানজিদ তামিমকে দিয়ে শুরু করি, তামিমকে যখন আপনি প্রথম দেখলেন, যে সময় আপনি ওকে মেন্টরিংয়ে পেলেন, এখন মাশাআল্লাহ ন্যাশনাল টিমে খুব ভালো করছে, হোয়াট ওয়াজ হিজ নেচার ওই সময়টাতে? খুব ভালো করছে। আমি তো এই যে আজকে আমরা শুট করছি, আজকেও আমি কথা বললাম যে সেই 20-30-এ আটকে যাচ্ছে। ভালো খেলছে আসলে। 20-30 বলতে 200 রান খেলতে গেলে যখন যেই ধরনের মুডে খেলা উচিত সেটা হয়তো স্ট্র্যাটেজি টিমের প্ল্যান ছিল, সেভাবে খেলতে গেছে। কখনো লাক ফেভার করে, কখনো ফেভার করেনি, বাট কন্ট্রিবিউটটা ভালো করার চেষ্টা করছে। তামিমকে যখন ফার্স্ট আমি আন্ডার 18-এ দেখি, দেখার পরে আলমগীর, আমাদের আলমগীর কবির কোচ, নাইট রানার শরীফুলের কোচ সবাই চিনে, আলমগীর কবির ঢাকা রাজশাহীর ওইবার কোচ, আন্ডার 18 টিম নিয়ে গিয়েছে। আমি তখন সিলেক্টর কক্সবাজারে। তো আমি দেখে বলছি যে আলমগীর ভাই, ওকে তো আপনার এই 20-30 করলে আমি নিতে পারবো, একটা 50 মতো টেকনিক খুব সুন্দর, ছবির মতো ব্যাটিং করে, কিন্তু বড় রান করে না। তো আমি 18-এ খেলার পরে ওকে আর নেইনি। তো ঢাকা লিগে এসে পরে ফার্স্ট ডিভিশনে খুব ভালো খেলার পরে কিন্তু 19-এ পিক করি। তো কথাটা এই জন্য বললাম, তামিমের যেই ধরনের ব্যাটিং করে খুব সুন্দর লাগে। আর আমার মনে হয় বড় রান করার যে বিষয়টা সেটা কিন্তু গত 2 বছর আগে থেকে ও ডেভেলপ করেছে। তখন কিন্তু ফার্স্ট ডিভিশনে 2টা 100 করেছিল, তারপরে আন্ডার 19 টিমে আসে। তো বিষয়টা হলো তামিমের নেচার হলো ও টিমের জন্য খেলে। মানে অনেক প্লেয়ার আপনি দেখবেন সেলফিশ খেলে, নিজের জন্য খেলে, টিম কি ডিমান্ড করছে সেটা খেলতে চায় না। কিন্তু এই ছেলেটা টিমের জন্য যেটা দরকার সেটা করার চেষ্টা করে। মানে অনেস্টলি এই ধরনের প্লেয়ারদেরকে আমি লাইক করি এই জন্য যে আপনি আমার ক্যারিয়ারে খুব বেশি সাকসেস দেখবেন না, কিন্তু টিম যেটা চেয়েছে আমি চেষ্টা করছি সেটা করার জন্য। অনেকেই বলে আমার সময় আমি খুব অ্যাটাকিং খেলতাম বা কিছু, আমার ওই ধরনের ক্রিকেটই আমি পছন্দ করতাম, বিকজ আমি টিমের জন্য খেলবো। আমি সেলফিশের মতো খেলে 200 রান করে লজ্জাজনক হার বাঁচানোর জন্য এই ধরনের ক্রিকেটের চিন্তা আসলে ওইভাবে করতাম না। আমি সবসময় চিন্তা করতাম যে টিম যেটা ডিমান্ড করে, হ্যাঁ টিম যদি বলে আজকে 10 ওভারে তুমি উইকেটে থাকো, আমি থাকার চেষ্টা করতাম। টিম যদি বলে 10 ওভারে আজকে আমাদের টার্গেট 50 রান, তুমি সেভাবে খেলো। তো এই ধরনের ছেলেদেরকে আপনি যখন প্রমোট করবেন, ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো ইনিশিয়ালি স্ট্রাগল করবে, কিন্তু ফর লং রান তারা যদি ক্লিক করে ফেলে আর প্রসেসটা শিখে যায়, তারা লম্বা যাবে। তামিম আমার মনে হয় যে সেই ধরনের একটা ছেলে যে টিমের জন্য খেলার চেষ্টা করে। মানে এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে, বা এই টাইপের প্লেয়াররা খুব বেশি ওভার ব্লেমড হন কি না আরেকটা কারণে, সেটা হচ্ছে সাপোজ একটা টিমে তো প্রত্যেক প্লেয়ারেরই এক ধরনের রোল থাকে। আমরা ইন্ডিয়া টিমে যেমন দেখি যে রোহিত শর্মা কিন্তু এখন আর আগের মতো ডিপ ব্যাটিং করেন না, তিনি ব্যাটিং করেন প্রথম 10 ওভারের জন্য। দ্য রেসপন্সিবিলিটি রিমেইনস টু বিরাট কোহলি টু ব্যাট ডিপ। এখন বাংলাদেশের মতো টিমে এটা একটা অনেক বড় সংকটের জায়গা কিনা, সেটা হচ্ছে তামিমকে যদি আপনি একটা রোল সেট করে দেন ফর 10 ওভার্স, তিনি হয়তো বা 10 ওভার্স একটা এক্সপ্লোসিভ ব্যাটিং করেন, কিন্তু ওই পাশ থেকে 4টা উইকেট পড়ে গেছে। সো এই কারণে এই টাইপের ব্যাটসম্যানরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ওভার ব্লেমড হয়ে যান কিনা? এটা কিন্তু আপনার ক্রিকেটও যে বললাম মেন্টাল গেম এবং স্মার্টনেসের গেম। ক্রিকেট কিন্তু আসলে বোকাদের খেলা না, চালাকদের খেলা। চালাকদের খেলা এই জন্য যে আপনি 4 উইকেট পড়ে গেলেও যদি আপনি একইভাবে খেলেন তাহলে তো আপনাকে অনেক সময় ব্লেম নিতে হতে পারে। ডিপেন্ড করবে, আপনি একটা প্ল্যান করলেন যে 10 ওভারে আমাদের টার্গেট 80 রান ফর এক্সাম্পল, বা 90 রান। আপনি যদি 10 ওভারে সেই টার্গেট করেন, আপনার উইকেট পড়ে যাচ্ছে, তখন আপনাকে ওইটাকে মাথায় রেখে ওই সিচুয়েশনে কিছু কিছু বিষয় আছে আপনাকে ম্যানেজ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তখন আপনি রান করবেন। কিন্তু টি-20 ক্রিকেট আমরা দেখি হাই রিস্ক শট প্রচুর খেলে ব্যাটসম্যানরা। তামিম কিন্তু মানে আমি যদি ভুল না করি 2025 মনে টপ 5-এ আছে 6 রানের ক্ষেত্রে, 46 রানে কয়টা 6 মেরে ফেলেছে অলরেডি। 6 কিন্তু মারতে পারে, কিন্তু আর্লি 4টা উইকেট পড়ে গেছে। সেই 6টাকে যদি 4-এ পরিণত করে আউট হওয়ার সম্ভাবনা কমে যাবে, কিন্তু রান কিন্তু 4 হবে। সো এই স্মার্টনেসটুকু আপনাকে অনেক সময় দেখাতে হতে পারে। আপনার আর্লি 4 উইকেট পড়ে গেছে, আপনি হয়তো 90 টার্গেট করে ফেলেছেন, সেখানে আপনি 75-এ আসেন, 15 রান স্যাক্রিফাইস করেন, উইকেটটাকে প্রোটেক্ট করেন। এই স্মার্টনেসটা তখন কীভাবে দেখাবে? যেই বলটা 6 মারছে সেই বলটাকে 4 মারার জন্য। তার মানে হাই রিস্ক থেকে মিডিয়াম রিস্কে চলে আসছে, কিছু কিছু সময় লো রিস্ক খেলে। এই বিষয়গুলোকে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ওইখানে সেন্টারে নিজেকে প্ল্যান করতে হয়। অনেক সময় মানে এই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ারদেরকে সবসময় ড্রেসিং রুম থেকে মেসেজ পাঠিয়ে কিন্তু বলা যায় না। অনেক সময় বলা হয়, অনেক সময় বলা যায় না।
এইটাই হলো স্মার্টনেস। এই স্মার্টনেসটুকু আপনাকে ওইখানে দেখাতে হবে। ঠিক আছে, আমাদের টার্গেট ছিল 90, আমি 4 উইকেট পড়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য হাই রিস্ক না খেলে মিডিয়াম রিস্ক খেলি। এইভাবে অ্যাডজাস্টমেন্টগুলো যদি করা যায় তাহলে আপনি সাকসেসফুল প্লেয়ার হবেন। আপনি যেটা বললেন বিরাটকে একটা রোল, রোহিত কিন্তু একসময় ডিফারেন্ট রোহিতকে আমরা দেখেছি। সো এই জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় রোল চেঞ্জ হয়। সো সেই জিনিসগুলো প্লেয়ারদের ক্যাপাবিলিটি অনুযায়ী দেওয়াটা খুব জরুরি। আপনি যদি এখন পারভেজ ইমনকে বলেন যে তুই যে উইকেটে পড়ে থাকবি, তুই 6 মারবি না, ও ক্রিকেট খেলতে পারবে না। সো আপনার ওর জানতে হবে যে ওর অ্যাবিলিটি কি, ওর রোলটা কি, এবং ও কতটুকু পারে, রোলটাও সেই হিসেবে দেওয়াটা খুব জরুরি। আপনি একটা প্লেয়ারকে তার অ্যাবিলিটি সম্পর্কে না জেনে যদি একটা দায়িত্ব দেন তাহলে সেটা হিতের বিপরীত হবে। সো তার যেটা অ্যাবিলিটি সেটার সঙ্গে ম্যাচ আপ করে তার রোলটা দেওয়া খুব জরুরি। সো সেই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের ম্যানেজমেন্টে আমরা যারা আছি, কোচিংয়ে বলি বা ম্যানেজমেন্ট সাইডে যারা আছি, তাদের ওই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনার ওই জায়গা থেকে জাজ করতে হবে তার অ্যাবিলিটি কতটুকু, সেটার সঙ্গে আমি ম্যাচ আপ করে কীভাবে তার থেকে বেস্ট আদায় করে নিতে পারি। আমরা পাওয়ার জেনারেশন, লিভিং এই শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। পারভেজ ইমন, আপনি যখন সিলেক্টেড ছিলেন সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি আপনার সিলেকশনশিপের লাস্টের দিকে পারভেজ ইমনকে ব্যাকআপ ওপেনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেক্ট করার জায়গা ছিল। বাট আপনি আপনার জায়গা থেকে আপনি পারভেজ ইমনের পটেনশিয়ালিটি জানেন, পটেনশিয়ালিটি আপনি জাজ করেছেন, আপনি তাকে নিয়েছেন, ইটস টোটালি ইউর ফিলোসফি। ইমন টি-20 ক্রিকেটে প্রুভও করছেন, একটা সেঞ্চুরি করেছেন, আরেকদিন লাস্ট টি-20 ম্যাচে নেয়ার টু গেট আ সেঞ্চুরি। ইমনের ইনিশিয়াল স্টেজ, এখনকার স্টেজ আপনার সঙ্গে আবনিতেও কাজ করেছে, আপনি পার্থক্য কতটুকু দেখতে পান? দুইটা ফরম্যাটের কথা বলবো। হোয়াইট বলে দুইটা ফরম্যাট, ওয়ান ডে এবং টি-20। ওয়ান ডে ফরম্যাটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রানের প্রসেসটা শেখা। বিকজ ক্রিকেটে 3টা ফরম্যাট আমরা খেলি। টেস্ট ক্রিকেট আপনি জানেন উইকেটে থাকতে হবে, রান করতে হবে, ফিল্ডিং পজিশন এমন থাকে, এইভাবে অ্যাটাকটা করা হয়। টি-20 ক্রিকেট আপনি জানেন আপনি ফিল্ডার এরকম থাকবে, এই ধরনের, এর মধ্যে আপনাকে ম্যাক্সিমাম ইউজ করতে হবে। ওয়ান ডে ক্রিকেট দুইটার মাঝামাঝি, লঙ্গার ভার্সন এবং শর্টার ভার্সনের মাঝামাঝি, যেখানে 50 ওভার খেলতে হবে। এই ফরম্যাটটা ক্রিকেট আমি বলি যে সবচেয়ে কঠিন। কেন কঠিন? এটা রানের প্রসেসটা ডিফারেন্ট। রানের কিন্তু প্রসেস থাকে, আপনি টেস্ট ক্রিকেটে ডিফেন্স করে উইকেটে থেকে রান করবেন, আপনি জানেন টেস্টে এটা প্ল্যান, টি-20তে আপনি মেরে রান করবেন, ওয়ান ডেতে আপনি কোনটা করবেন, মারবেন না ধরবেন, এটা দুইটার মাঝখানে মিক্সিং স্যান্ডউইচ। এই জায়গাটায় আপনাকে প্রসেসটা শিখতে হয়। ইমনের সবচেয়ে বড় যে বিষয়টা, ওয়ান ডে ক্রিকেটের নিয়ে যে আলোচনা করি, সে প্রসেসটা জানে। এখন আপনি ঢাকা লিগে দেখবেন পরপর 3 বছর ভালো রান করেছে, 3 বছর ভালো রান করেছে, দ্যাট মিনস সে ওয়ান ডের প্রসেসটা থাকে খুব ভালো জানে। আমি এবার আবহানিতে তাকে কাছ থেকে দেখার কারণে সে যে প্রসেসে রান করেছে, এটা যে কোনো একজন আপকামিং অ্যাটাকিং ব্যাটসম্যানের জন্য খুব ভালো শিক্ষণীয় বিষয়। আপকামিং অ্যাটাকিং আপনি জিনিসটা লক্ষ্য করেন, আপকামিং অনেক অ্যাটাকিং ব্যাটসম্যানও আছে, অনেক মানে ডিফারেন্ট টাইপের ব্যাটসম্যান, যেমন ফর এক্সাম্পল আশিকুর রহমান শিবলি, ও এক ধরনের ব্যাটসম্যান, জিশান আলম আরেক ধরনের ব্যাটসম্যান। ইমন কিন্তু অ্যাটাকিং, জিশান আলম যেরকম শর্টস খেলতে পছন্দ করে, ইমন ওই ধরনের ব্যাটসম্যানদের জন্য কিন্তু ভালো একটা এক্সাম্পল, যে এই প্রসেসে রানটা করে 100তে পরিণত করতে হয় বা বড় রান করতে হয়। এই বিষয়টা ইমন সময়ের সঙ্গে সঙ্গে খুব ভালো শিখেছে। টি-20 ক্রিকেটে ইমনকে যদি আপনি ফ্রিডম দেন এবং ইমনকে যদি আপনি তার মতো করে খেলতে দেন, ছোটো ছোটো মাইনার টিউনিং, ছোটো ছোটো বিষয় থাকে টিউনিং, বাট আপনি যদি ওকে খেলতে দেন, ও খুব ভালো মানে পাওয়ার ইউজটা করতে পারে। বাংলাদেশের সব ক্রিকেটার কিন্তু পাওয়ার ইউজ করে না, ওর কিন্তু এক্সট্রা একটা পাওয়ার আছে। এবং শুধু এখন না, এটা আন্ডার-15 থেকে আমি ওকে পেয়েছি। আমি যখন এজ গ্রুপ সিলেক্টেশনে জয়েন করি, ইমন, তানজিম সাকিব, মাহফুজ রাব্বি, এরা সব আমার ওই সময় ফার্স্ট জয়েনিংয়ের পর থেকে পেয়েছি। তো ইমনের যে বিষয়টা, সেটা সঙ্গে একটা জিনিস যোগ করব, ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি সার্ভাইভ করতে চান, ভালো ক্রিকেট খেলতে চান, লম্বা সময়ে সাকসেস পেতে চান, আপনাকে সোজা মারা শিখতে হবে। লং অফ লং অন, এই জোনগুলোকে ভালো মারতে হবে, যেটা ইমন সবচেয়ে ভালো মারে। এই জন্য আপনি দেখবেন এই জোনটা যখন আপনি ডেভেলপ করে ফেলবেন, সাইডে সবাই মারতে পারে, সোজা সবাই মারতে পারে না, কারণ সাইড শটটা ন্যাচারাল আমাদের, ওটার মধ্যে বটম এন্ড ইউজ করে কাট শট, পুল শট খেলতে পারি। কিন্তু যখন আপনি স্ট্রেট মারতে পারবেন, তাহলে বুঝবেন যে আপনি ভালো লম্বা সময় খেলতে পারবেন। বিকজ ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের উইকেটে খেলা হয়, স্কিট উইকেট বা ভালো উইকেট, ব্যাটিং উইকেট, সেখানে আপনি সোজা মারতে পারলে যে কোনো বল সোজা মারতে পারবেন। সো এই জায়গাটা ইমনের সবচেয়ে বড় স্ট্রেংথ, সোজা ভালো মারে, যেটা তামিম সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করেছে। আমি একদম কোচিং ফিলোসফি নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। ক্রিকেট একটা টিম গেম, আমরা টিম কোচ দেখি, কিংবা ক্রিকেট বোর্ডের প্রোগ্রামে ডেভেলপমেন্ট কোচ দেখি, বাট মডার্ন ডে ক্রিকেটে আমরা আরেকটা টার্ম দেখি, সেটা হচ্ছে পার্সোনাল কোচ, 1:1 কোচ, মেন্টরিং। এইটা বাংলাদেশে আসলে কালচার কতটুকু ডেভেলপ হয়েছে সেটা একটু আমাকে বলবেন। আর আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক প্লেয়াররা আছে,
আপনার সঙ্গে পার্সোনালি কমিউনিকেট করে, আপনি তাদেরকে পার্সোনালি গাইডেন্স দেন, কিন্তু এটার একটা ফর্মাল শেপটা আসলে কতটুকু জরুরি? আমরা যেমন ইন্ডিয়াতে অভিষেক নায়ারকে দেখি, ইজ ভেরি মাচ ফেমাস, যে প্লেয়ারদের রোহিত শর্মাকে নিয়ে পার্সোনালি কাজ করেছেন না। সো এটার একটা ফর্মাল রেকগনিশনটা আমাদের দেশে এই কালচারটা বিল্ড আপ হওয়াটা কতটা জরুরি মডার্ন ডে ক্রিকেটের জন্য? এটা হয় কি, আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন কোচের জন্য একজন প্লেয়ার তার কোচকে কতটুকু ট্রাস্ট করে, ট্রাস্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি ট্রাস্ট করেন তখন আপনি তার কাছ থেকে বেস্ট আউটকাম নিতে পারবেন। এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি 9 বছর সিলেক্টর ছিলাম, 8 বছর এবং 1 বছর। তো সিলেক্টর থাকার কারণে আমি কখনো ট্রাউজার গেঞ্জি পরে যে মাঠে প্লেয়ারদের সঙ্গে হাতে ধরে কাজ করতে পারিনি। হাতে ধরে ব্যাটিং শেখাতাম না, কিন্তু সামনাসামনি কাজ করে আমি ট্রাউজার গেঞ্জি পরতে পারতাম না, আমি প্যান্ট আর শার্ট পরে যেতাম বা গেঞ্জি পরে যেতাম। সো খেলার ড্রেস পরে এখন আমি কাজ করার সুযোগ পাচ্ছি, যেটা আমি খুব মিস করেছিলাম। প্লেয়ারদের সঙ্গে আপনি কোচিংয়ের পয়েন্টে ভিত্তিতে বললেন, 1-to-1 কাজ করার যে বিষয়টা, এখন আমি সেটা উপভোগ করছি। আমি মাত্র 3 মাস হলো কোচিং এসেছি, এখন কিন্তু আমি আমার যাদের সঙ্গে আমি ফোনে কমিউনিকেশন করতাম, আচ্ছা তামিম এটা এইভাবে না, এইভাবে করলে কেমন হয়, বা হৃদয় এটা বা এটা, বা এই বিষয়গুলো যখন আলোচনা করতাম তখন আমি ফোনে বা দূর থেকে দেখে অবজার্ভ করে করতাম। এখন আমি সামনাসামনি যে কাছাকাছি কাজ করার সুযোগ পাচ্ছি। এই বিষয়টা আমি যদি করি এবং তারা যদি সাকসেসটা পায়, তখনই ট্রাস্ট তৈরি হবে। এই ট্রাস্টটা আমাদের কোচদের উপর কতটুকু আছে সেটা দেখতে হবে। আমাদের এই ট্রাস্টটা অর্জন করার পেছনে আমার মনে হয় কোচদেরও অ্যাবিলিটির ব্যাপার আছে। আপনি দেখবেন আমাদের সিনিয়র কোচ যারা আছে এখন, বাবুল ভাই বলেন, সোহেল ভাই বলেন, বা সালাউদ্দিন ভাই বলেন, এনাদের সঙ্গে কিন্তু অনেক প্লেয়ার 1-to-1 কাজ করে, তাদের উপরে ট্রাস্টটা অর্জন করেছে তাদের কোচিং দিয়ে, পাশাপাশি প্লেয়াররাও সাকসেস পেয়ে। সো ওই ট্রাস্টটা যখন অর্জন হবে তখন এটা ডেভেলপ করবে। এখানে আপনি যেটা একটা প্রফেশনাল ওয়েতে যে বিষয়টা আপনি আলোচনা করছেন, এটার জন্য আবার ক্রিকেট বোর্ডের ট্রাস্ট লাগবে। এটাতে আরও বৃহত্তর আকারে কীভাবে, এখন আমি মনে করেন ক্রিকেট বোর্ডের কোচ, ফর এক্সাম্পল আমি যদি এখন তৌহিদের সঙ্গে কাজ করি, আমার ন্যাশনাল টিমের হেড কোচকে কীভাবে নেবে, বা ন্যাশনাল টিমের এখন সালাউদ্দিন ভাই সিনিয়র কোচ আছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ, উনি কীভাবে নেবেন, এই জায়গায় আবার ক্রিকেট বোর্ডের ট্রাস্ট দিতে হবে যে হান্নানোর কোচ, হান্নান যদি ওর সঙ্গে কাজ করে ওটা পজিটিভলি নেওয়া যাবে। সো এইভাবে বিষয়গুলোকে আপনাকে কোঅর্ডিনেট করেই এই ট্রাস্টটা দিতে হবে, আদারওয়াইজ আমাদের প্লেয়াররা ভয় পায়। আমি একটু এই জায়গাটা একটু জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে ধরেন একটা 22-23 বছরের প্লেয়ার, মানে সে তো এলিট প্লেয়ার, যেহেতু আপনি এলিট প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছেন, একটা 22-23 বছরের প্লেয়ার যে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা লিস্ট ডে ক্রিকেট, আমি ইন্টারন্যাশনাল ধরলাম না, লিস্ট ডে ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, তার সঙ্গে যখন একজন কোচ, আপনি অ্যাজ এ কোচ যখন কাজ করবেন, ফোকাসের জায়গাটা আসলে কোথায় থাকে? তার তো অলরেডি একটা টেকনিক্যাল জায়গা, তিনি অলরেডি এস্টাবলিশড, হি হ্যাজ প্রুভেন হিজ পার্ট। সো আপনার চ্যালেঞ্জটা তখন আসলে কোন জায়গায়? তার ওয়ার্ক ইথিক্স ঠিক করা, নাকি তার ফিটনেস ঠিক করা, নাকি স্কিল ঠিক করা, নাকি অল টুগেদার একটা স্যান্ডউইচ বানানো? সবচেয়ে বড় যে বিষয়টা আমি আজকে আপনার প্রোগ্রামের মধ্যে, আমি রিসেন্টলি যে জিনিসটা নিয়ে মানে চিন্তাভাবনা করছিলাম, আমি দু একজনের সঙ্গে কথা বলছিলাম, ফাইম স্যারের সঙ্গে ডিসকাস করছিলাম বিষয়টা নিয়ে, যেটা হয়েছে আমাদের সোশ্যাল জায়গাটা, আমরা যেটা বলি টেকনিক এবং ট্যাকটিক্স একসঙ্গে যদি ধরি, তারপরে আমরা ফিজিক্যাল, মেন্টাল, আরেকটা আছে সোশ্যাল, যেটা আমার মনে হয় যে ওই জায়গাটায় আমাদের কাজ করার সময় এসেছে। বিকজ আমাদের সোশ্যাল লাইফটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন। সোশ্যাল লাইফ বলতে বুঝাচ্ছে আপনি যেটা বললেন যে 1-to-1 কাজ করা, তারপরে আপনি বললেন যে লাইফস্টাইল, এই প্রতিটা জায়গায় আমাদের ওই জায়গাটা মনে হ্যাম্পার করছে। আপনি টেকনিক এবং ট্যাকটিক্স যেটা রয়েছে সেটা কিন্তু রেগুলার কাজ করছে তারা। আপনি ফিজিক্যাল নিয়ে কাজ করছেন, ফিটনেস নিয়ে, আপনি মেন্টাল নিয়ে কাজ হচ্ছে, রেগুলার টিমের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটা সোশ্যাল, এই জায়গাটা কাজ করার সময় এসেছে। সোশ্যালটা কীভাবে, আপনি সেলফ কনফিডেন্স কখন তৈরি হবে? আজকে আপনার সঙ্গে আমি বসে আপনি যা প্রশ্ন করবেন আমি অ্যান্সার দিব, আমার কোনো বাধা নেই। এটা কিন্তু আজকে একদিনে হয়নি, এটা আজকে 25 বছর ধরে আমি এই ধরনের আলোচনা করতে করতে আমার অভ্যাসে তৈরি হয়েছে। আমার কনফিডেন্সটা এসেছে, আমি সোশ্যাল লাইফে মানুষের সঙ্গে মিশেছি, জেনেছি, ট্যুর করেছি, বিভিন্ন এনভায়রনমেন্টে যেতে যেতে আমার এই কনফিডেন্সটা এসেছে। আপনি যখন ক্রিকেট খেলবেন, আপনার সোশ্যাল লাইফ থেকে আপনি অনেক কিছু শিখবেন, এই কনফিডেন্সটা ওইখান থেকে নেওয়ার ব্যাপার রয়েছে। আমরা টেকনিক নিয়ে সবাই কাজ করি, আমরা ফিজিক্যাল, মেন্টাল সব কাজ করছি। সোশ্যাল লাইফে আমার ফ্যামিলি, আমি এখন যদি চিন্তা করি আমার বাসায় ভাই বোনের চিন্তা করতে হবে, আমি ওখানে যে একটা জায়গা কিনবো, এখানে একটা বাড়ি কিনবো, মানে একটা গাড়ি কিনবো, সোশ্যাল লাইফ অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আমি কি ওই জায়গায় যে একটা ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি কি না? আমি একটা মনে করেন একটা অনাথ আশ্রমে গেলাম, সেখানে যে একটা মানুষের সঙ্গে মিশলাম, সেখান থেকে কিন্তু আমার একটা শেখার বিষয় থাকবে। আমি একটা বড় কোম্পানিতে, ফাইম স্যারের সেগুলো নিয়ে কথা হচ্ছিল যে একটা বড় কোম্পানিতে গেলাম, কোম্পানিটা কীভাবে রান করছে, সেখান থেকে একটা কিছু শিখলাম। এভাবে করে আমাদের দৃষ্টিভঙ্গি, মানসিকতা ডিফারেন্টভাবে যখন গ্রো করবে, তখন আমার সেলফ কনফিডেন্স কিন্তু গ্রো করবে যে আমি এই বিষয়ে জানি, বুঝি, এবং এইভাবে করে আমি ওপেন মাইন্ডেড হব। আমি এক জায়গায় যদি সবসময় চিন্তা করি আর ফ্যামিলি নিয়ে থাকি, বা আমার সব
এককেন্দ্রিক করে রাখি তাহলে আমার ওই কনফিডেন্সটা ডেভেলপ করবে না। সো এইভাবে করে ডিফারেন্টভাবে সোশ্যাল জায়গাটা আমার মনে হয় আর একটু লাইফ স্টাইলে চেঞ্জ আনার বিষয় আছে। আমি কালকে যে কোনো একজন প্লেয়ারের সঙ্গে নাম মেনশন করবো না, একজন প্লেয়ারের সঙ্গে আপকামিং প্লেয়ার, খুবই পরিচিত প্লেয়ার, আপকামিং, আশা করি ফিউচারে বড় প্লেয়ার হতে পারে, তার সঙ্গে আলাপ করছিলাম যে সে একটা জায়গা কেনার চিন্তা করছে। তা আমি বললাম কোথায় কি, তো ভালো একটা জায়গায় কিনবে, বাড়ি করবে। আমি বললাম আচ্ছা এই টাকাটা দিয়ে তুমি তো এখন ক্রিকেট খেলো, তুমি তো আরও 10-15 বছর ক্রিকেট খেলবে, আমার বিশ্বাস আরও বেশি হতে পারে। তুমি এই টাকাটা দিয়ে তুমি কি চিন্তা করছো তোমার বাসা থেকে আধা ঘন্টা দূরে একটা জায়গায় যেখানে এই টাকা দিয়ে তুমি ডবল বা 3 গুণ জায়গা কিনলা, জায়গা কিনে তুমি এখানে একটা ইনডোর করবা, যেখানে তুমি একটা সিমেন্টের উইকেট রাখবা বা তুমি একটা নেট বানালা, বোলিং মেশিন রাখলা, এইভাবে করে চিন্তা করছো? নিজের প্রতি ইনভেস্ট, এই জিনিসটা কিন্তু ওইভাবে চিন্তা করেনি। সে চিন্তা করেছে একটা জায়গা কিনবে, ওইখানে 3 কাঠা একটা জায়গা কিনে একটা বাড়ি করবে, ওটা তার ফিউচার। আমি বললাম দেখো তুমি এটা ফিউচার চিন্তা করছো, তুমি ফিউচার নাও থাকতে পারো, আল্লাহ না করে কালকে একটা অঘটন করতে পারে, এই চিন্তা করে তুমি এটা করছো। তুমি যদি এখন এই টাকাটা তোমার ওইখানে ইনভেস্ট করো, এইটার রিটার্নটা তুমি চিন্তা করো এরকম কয়টা বাড়ি হবে। এইভাবে চিন্তা কি করছে? করে নেই, কারণ এইভাবে চিন্তা তারা করে না। এই চিন্তাগুলো এগুলো সোশ্যাল লাইফ, এই জায়গায় আমাদের আস্তে আস্তে হাত দেওয়ার সময় এসেছে, তাদের চিন্তা ভাবনাতে ওইখানে ঢোকার সময় এসেছে, যেটা আমাদের এখনও আমরা করিনি। আমাদের প্লেয়ারদের আপনি যদি 1-to-1 কথা বলেন, আপনি দেখবেন যে প্লেয়ারদের এখনও চিন্তাভাবনা কিন্তু ওই আগের জায়গায় আছে। বাট আমাদের বড় কিছু চিন্তা করতে হলে এখানের এইভাবে চিন্তা করা খুব জরুরি। আমি একটু এই জায়গাটা একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করে, আমি কদিন আগে একটা কন্টেন্টেও একটা কথা বলেছিলাম যে 2015 সালে গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের যখন সামার ভ্যাকেশন ছিল, অস্ট্রেলিয়াকে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে 1:1 কাজ করতে গিয়েছিলেন সামারের ছুটিটার সময়। ওকে, আমরা কিন্তু আমাদের দেশে কখনো শুনি না যে সাপোজ XYZ একজন প্লেয়ার, আমি নাম মেনশন করছি না, সাউথ আফ্রিকা গেছে গ্যারি কাস্টেনের সঙ্গে 1:1 কাজ করার জন্য, কাউকে শুনি না স্টিভেন জোন্সের কাছে বোলিং করার জন্য কাজ করতে গেছে। বাট এলিট লেভেলের ক্রিকেটার একটা যারা থাকে 70 লাখ টাকা থেকে 1 কোটি টাকার মতো মোটামুটি বছর ইনকাম করে প্রিমিয়ার লিগ বিপিএল মিলিয়ে, সো ফিনান্সিয়ালি তো দে আর সলভেন্ট, রাইট? সো এই যে ইনভেস্ট করা নিজের প্রতি, এইটা কি আমাদের কালচারালি আমরা আসলে এই তাড়নাটা পাই না, নাকি মানে বিষয়টা দেখা যায় যে ওকে আমরা কম্পিটিশনটা কম দেখে আসলে আমরা নিজেকে আপগ্রেড করতে চাই না? আমি একটু ডিফারেন্টভাবে দেখবো। আপনি যদি দেখেন ফর এক্সাম্পল আমাদের ন্যাশনাল টিম এরিনাতে যারা আছে এখন, আপনি ধরেন 25 থেকে 30 জনের নাম যদি আমি বলি, এই 25 থেকে 30 জন সারা বছর যেই ধরনের শিডিউলের মধ্যে থাকে, এই জায়গাটা ওইভাবে কাজ করার সুযোগটা আসলে নাই। আপনি যদি দেখেন ফর এক্সাম্পল এবাদত বলেন, এখন তো ন্যাশনাল টিমে নাই, বাট ন্যাশনাল টিমের এরিয়াতে আছে, ও দেখবেন আপনি সারা বছর কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যেই রয়েছে। বা আপনি যদি বলেন এখানে খালেদ বলেন বা আপনি রাজার কথা বলেন, যারা আশেপাশে রয়েছে, তারা কিন্তু ওই সময়টা কিন্তু আসলে পাচ্ছে না। আপনি দেখবেন এই যে ঈদের ছুটির আগ পর্যন্ত ক্যাম্প করেছে, ঈদের পরে আবার এসে কিন্তু ক্যাম্পে জয়েন করবে। সো ওইভাবে সময়টাও নাই এখানে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি এভাবে 1-to-1 কাজ যে করা যায় না তা না, তবে এই ধরনের যদি স্পেস থাকে তারা চিন্তা করতেই পারে। মানে আমাদের ব্যাটিং কোচ যারা রয়েছেন তারাও ক্যাপেবল, আমি তাদেরকে ছোটো করতে চাই না। বাট আপনি যেটা বললেন, হ্যাঁ গ্যারি ক্যাস্টনের সঙ্গে কাজ করা আর আমার সঙ্গে কাজ করার মতো আকাশ পাতাল ডিফারেন্স হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই জায়গাটার সময়টা ম্যানেজ করাও একটা বিষয় রয়েছে। এই জায়গাগুলো ক্রিকেট বোর্ড হয়তো ডিফারেন্টভাবে চিন্তা করতে পারে যে গ্যারি ক্যাস্টেন এক সপ্তাহের জন্য আসলো, এসে কিছু কোচদের ট্রেনিং করলো। এখানে একটা ইম্পর্টেন্ট, মানে প্লেয়ারদের কোচিং করানো কিন্তু ইম্পর্টেন্ট না। আমি বিলিভ করি আমাদের কোচিং মেথডে কোচদের ডেভেলপ করা জরুরি, যেটা নিয়ে ক্রিকেট বোর্ড অলরেডি বেশ ডিপলি চিন্তা করছে। ফাহিম সিনা অলরেডি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে আমার সঙ্গে, যেহেতু গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। সো তার সঙ্গে আমার এটা অনেক দিন যাবতীয় আলোচনা হচ্ছিল যে আমাদের কোচদেরকে কীভাবে ডেভেলপ করতে ওয়ার্কশপ কাজ করা যায়, এই ধরনের বিষয়গুলো। সো আপনি যেটা বললেন যে প্লেয়ার ইন্ডিভিজুয়ালি হয়তো সেভাবে যাওয়ার সঙ্গে টাইম মিলাতে পারছে না, বাট কোচকে এনে কীভাবে আমাদের কোচদের ডেভেলপ করা যায় এই জায়গাটা ফোকাস করে, সেই জায়গাটায় হয়তো কিছু ডিফারেন্টভাবে চিন্তা করা যেতেই পারে। কোচ আর প্লেয়ারের কি কখনো আর্গুমেন্ট হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। আপনার সাথে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে অবশ্যই হয়। কারণ ফর এক্সাম্পল আকবর আলী, আকবর একটা বিষয় নিয়ে কাজ করতেছে, আমার কাছে দেখে মনে হলো আকবর এটা না এটা, ঠিক আছে দুজন মিলে তাহলে যুক্তিতর্ক খণ্ডাই কোনটা কী হবে, আমরা আলোচনা করে একটা জায়গায় লক করি। কোচদের সঙ্গে মানে প্লেয়ারদের সঙ্গে এই ধরনের রিলেশনশিপটাকে কি অনেক হেলদি মনে হয় আপনার কাছে, যে ওকে আমরা সেইটা মানে কনসাল্ট করে একটু আর্গুমেন্ট হলো, তর্ক হলো, বিতর্ক হলো, এই কালচারটাকে খুব এটা আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। মানে আমি এভাবে বিলিভ করি। আমি আমার মানে প্রফেশনাল লাইফে এভাবেই কাজ করেছি, আমি সিলেক্টর হিসেবে কাজ করেছি, আমি কোচদের সঙ্গে কাজ করি। আমি সোহেল ভাইয়ের সঙ্গে দিন একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। ইভেন আমি আজকে যখন ফাহিম স্যারের রুমে গেলাম, ফাহিম স্যারের রুম ইমরান স্যার ছিল, ওইখানে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমি ন্যাশনাল টিম আমাদের ফিল্ডিং কোচ, তার সঙ্গে একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম ওদিন। আজকে নাবিদ নেওয়াজ আমাদের 19 কোচ, ওর সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে একটা জিনিস আলোচনা করছিলাম। এখানে দুজনের লজিক দিয়ে আমার কথা হলো আমি এই বিষয়গুলো এই জন্য করছি,
বিকজ আমি জানি আমি যে ছেলেটার সঙ্গে কাজ করছি 2 দিন পরে সোহেল ভাইয়ের কাছে টাইগারে যাবে, আমাদের মেথডটা যদি না মিলে যেই গ্যাপটা থেকে যাচ্ছে সেটা থেকেই যাবে। সো এইভাবে করে আর্গুমেন্ট কোচদের মধ্যে হতে পারে। ঠিক একইভাবে আমি আজকে তানজিদ তামিমকে নিয়ে একটা নিয়ে বলছি, তামিম যে তামিম তোমার পাটা এখানে না যে এইভাবে যাওয়া উচিত, তামিম বললো স্যার এখানে গেলে তো এটা হয়। এই যে ও আমাকে একটা রিপ্লাই দিল, এটা পজিটিভ। ও যদি রিপ্লাই না দিয়ে বলে যে হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, তার মানে ও শিখলো না। সো আমি এই জিনিসটা খুব পজিটিভলি দেখে, যেটা অনেক সময় আমাদের মানে আসলে কি বলবো, আমাদের সিনিয়ররা অনেক সিনিয়র কোচও রয়েছেন বা আমাদের যারা সিনিয়র কোচ হিসেবে কাজ করছেন, অনেক সময় ওনারা এটা পজিটিভলি নিতে পারে না। এটা আমি দেখেছি স্পেশালি জুনিয়রদের ক্ষেত্রে। আপনি বিশ্বাস করেন, আপনি আন্ডার 19-এ যে ছেলেগুলো এখন 19 খেলছে, তানজিদ তামিম জাওয়াত থেকে শুরু করে, ওদের সঙ্গে যখন আমার কথা হয়, ওরা আমার কাছ থেকে জানতে চায় স্যার এটা কেন। এই কেনর উত্তরটা জানা খুব জরুরি। সো এইভাবে করে আর্গুমেন্ট বা আপনি বলতে পারেন একটা ডিসকাশনের ডোর অবশ্যই ওপেন থাকা উচিত এবং পজিটিভ ডিসকাশন থাকা উচিত। এলিট লেভেলে যখন আপনি কোচিং করাচ্ছেন, এটা আপনার জন্য কতটুকু ডিফিকাল্ট হয়? একটা প্লেয়ারের তো 20টা কোচ থাকে। সাপোজ ওর একাডেমিতে একজন কোচ ছিল, এইজ লেভেলে একজন কোচ ছিল, আবার 19 যদি খেলে থাকে সেখানে নাভিদ নওয়াজ ছিল, এরপর আবার এইচপিতে বাবুল স্যার ছিল, প্রিমিয়ার লিগে সোহেল স্যার থাকছে, বিপিএলে হয়তো বা বিদেশি কোনো একজন কোচ থাকছে। সো এইটা একটা প্লেয়ারকে কনফিউজড করে কিনা, এবং সেটা কোচ অ্যাজ আ কোচ আপনি যখন ওকে হ্যান্ডেল করছেন, আপনার এই স্যান্ডউইচিংটা কিভাবে আসলে করার উচিত, বা আপনার প্ল্যান সামনে কি? আমি এটা খুব ডিফারেন্টভাবে চিন্তা করি এবং আমার মনে হয় আমি রাইট কি রং সেটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বলবে, প্লেয়াররাই বলবে। এবার পারভেজ ইমনের সঙ্গে যখন আমি আবহানিতে কাজ করা শুরু করলাম, আমি তখন লম্বা সময় পরে কোচিংয়ে এসেছি। পারভেজ ইমনের সঙ্গে আমি যখন আবহানিতে কাজ করলাম, পারভেজ ইমনের একটা বিষয় আমার চোখে এসেছে টেকনিক্যাল জায়গা থেকে। তো আমি একদিন ওর সঙ্গে ডিসকাস করলাম। ডিসকাস করার পরে ওর সঙ্গে ডিসকাসের পরে আমার কাছে মনে হলো ও আমার উপর ওই ট্রাস্ট এখন অর্জন করেনি। আমি টেকনিক্যালি ওই বিষয়টাকে ইগনোর করে গিয়েছে। এরপরে ওইটা নিয়ে আমি একদিনও কথা বলিনি। ও যেটা আছে সেটার উপর কনফিডেন্স দিয়ে আমি কীভাবে আমার পারফরমেন্স আদায় করে নেবো সেটা চিন্তা করছি, বিকজ আমার তখন ম্যাচ রানিং, একদিন দুদিন পর পর খেলা। সো এই জায়গায় ওই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কোচিং কিন্তু খালি প্লেয়ারকে ঠিক করে দিব, প্লেয়ারের এটা দোষ ওইটা দোষ এইভাবে না। কোচিং পারফরমেন্স দিয়ে আদায় করার জন্য আপনি কখন কোন কোচিংটা করাবেন সেটা ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে আমি যদি মাহফুজ রাব্বি, এখন এইচপিতে রয়েছে, মাহফুজ রাব্বি যেহেতু খুব আমার সঙ্গে কাছাকাছি, আবহানিতেও ছিল, তার আগে 19-এ ছিল, মাহফুজ রাব্বির কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি জানি, আমি খুব কাছ থেকে দেখছি, কিছু টেকনিক্যাল বিষয়ে কাজ করার বিষয় রয়েছে। আমি শিওর যে রাজিন যেহেতু এইচপির ব্যাটিং দেখছে, রাজিনের সেই বিষয়টা নিয়ে কাজ করবে এবং রাজিনের সঙ্গে ডিসকাসও করবো। রাজিন যেহেতু আমার ফ্রেন্ড, ওর সঙ্গে আমি খুব ওপেনলি ডিসকাস করতে পারি এবং লাস্ট অস্ট্রেলিয়া সিরিজ আমরা একসঙ্গেই ছিলাম, আমি সিলেক্টর ও কোচ। তো রাজিনের সঙ্গে আমি ডিসকাস করবো যে রাব্বির এই বিষয়টা নিয়ে তুই একটু চিন্তা কর, বা রাজিনের সঙ্গে দেখা হলে বলবো যে রাজিন এই বিষয়টা এটা কী করা যায়, তুই আর আমি মিলে ঠিক করি, আর রাব্বির এই জিনিসটা ঠিক করি, বিকজ লং রানে ওকে আমাদেরকে চিন্তা প্রসেসের মধ্যে রয়েছে। সো আমার মনে হয় যে ওই যে 4-5 জন 10 জন কোচ যদি হয়, তাদের এই ডিসকাশনের ডোরটা ওপেন থাকা উচিত। ফর এক্সাম্পল, আমি ফিউচারে হয়তো ক্রিকেট বোর্ডেই কাজ শুরু করবো খুব শীঘ্রই, ইনশাল্লাহ 17, তারপর 19 হোয়াটএভার। তো 17 যখন কাজ করবো, আমার টার্গেটটা হলো 17-এ যেই ছেলেদের নিয়ে কাজ করবো, ফর এক্সাম্পল এক্স একটা প্লেয়ার, তার কোচ হলো গিয়ে মনে করেন আপনি আপনার ডিস্ট্রিক্টে রয়েছে, আপনি ডিস্ট্রিক্ট কোচ। আমি এক্সের সঙ্গে কাজ করার পরে ওর কাজটা নিয়ে আমি যেটা কাজ করলাম, আমি ডিস্ট্রিক্ট কোচকে জানিয়ে দিব যে আমি ওকে নিয়ে এই কাজটা করছি, এক্সকে নিয়ে তুমি এটা দেখো বা এইভাবে করে কাজ করে ফলো আপ করো যে এটা ঠিক আছে কিনা। তো বিষয়টা হলো এই কমিউনিকেশন, এই কোঅর্ডিনেশনটা ইম্পর্টেন্ট। হবে কি, একই কাজের প্রসেসে ও থাকবে, পিরামিডটা থাকবে। যেমন আমি যদি এরপরতে আমি যদি এইচপিতে যাই, ফর এক্সাম্পল রাজিন এইচপির এখন ব্যাটিং কোচ হিসেবে কাজ করছে, রাজিন অবশ্যই সোহেল ভাইয়ের সঙ্গে কোঅর্ডিনেশন থাকা উচিত, কারণ এইচপি থেকে তো সোহেল ভাইয়ের আন্ডারে যাবে, হয় টাইগার বা এই টিম যেটাই বলি। তো এইভাবে করে এই জিনিসগুলো জেলিং করলে আপনি দেখবেন যত কোচই হোক সুন্দরভাবে একটা পিরামিডের মতো একটা চেইন মেনটেন করে কাজগুলো হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে। আপনি শামীম পাটোয়ারিকে সাম্প্রতিক সময়টা আমরা কমেন্ট্রির সময় ডিসকাস করেছি, ফিটনেস নিয়ে কাজ করতে বলেছেন। মডার্ন ডে ক্রিকেটে আসলে ফিটনেস কতটুকু জরুরি, এটার পারস্পরিক আমি আরেকটা কোশ্চেন করি, তাইলে কি মোটা মানুষ ক্রিকেট খেলবে না? মানে আমার কোশ্চেন জায়গা সেটা, তাহলে কি মোটা মানুষ ক্রিকেট খেলতে পারবে না? কারণ একটা সময় ক্রিকেটকে ধরা হতো খুব বেশি ব্যাটিং বোলিং স্কিল নির্ভর গেম, ফিটনেসটা থেকে এত গুরুত্ব দেওয়া হতো না। এখন কেন আসলে ফিটনেসের গুরুত্বটা এত বেশি? কারণ এখন ক্রিকেট এত ফাস্ট হয়ে গিয়েছে, একটা রান ম্যাটার করে, একটা রান আউট ম্যাটার করে, একটা ক্যাচ ম্যাটার করে, যেটা আগেও করতো। বাট এখন হয় কি, টি-20 ক্রিকেটে আপনি দেখবেন যে এত দৌড়াদৌড়ির মধ্যে হয়, এত ইন্টেন্সিটি হাই থাকে, আপনাকে ফিটনেস মেনটেন না করলে, আপনি ফর এক্সাম্পল আগে ব্যাটিং করলেন, বোলিং করলেন, 20 ওভার ফিল্ডিং করার পর আপনার যদি ফিটনেস ভালো না হয়, আপনি পরে যে ব্যাটিংটা করতে পারবেন না। মোটা ক্রিকেটার অনেকে আগে ছিল, আপনি দেখেন ইয়েতে আফগানিস্তানে শেহজাদ ছিল, অনেক মারতো, শেহজাদ কিন্তু এখন নোওয়্যার, সার্ভাইভ করতে পারেনি, বিকজ একটা সময়ের পরে কলাপস করে।
তারপরে আপনি যদি এক্সপেরিমেন্টাল কিছু সময়ের জন্য তাকে নিয়ে ট্রাই করতে চান করতে পারেন। সো এরকম শামীমের আবার এত মোটা ছিল না, তাই বলে শামীমের যেটা ছিল, শামীম আসলে অনেক ধরনের শট খেলতে পারে, এটা ডিফারেন্ট একটা মানে ক্যালিবার বলতে হবে। সেটাকে ইউজ করার জন্য তার যদি ফিটনেস ভালো হয়, তার এই রোটেশনাল শটগুলো যেগুলো খেলে এগুলো আরও ডেভেলপ করে আরও কুইক করতে পারবে। তো শামীমের যেটা ছিল, শামীম কিন্তু ন্যাচারালি ফিট প্লেয়ার, ও কিন্তু বডি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, একটু বাল্কি টাইপের দেখতে মনে হয়, বাট ও কিন্তু ফিট। কিন্তু মাঝখানে যেটা হয়েছিল, ফিটনেসটা একটু ডিফারেন্ট হয়ে গেছিলো। আসলে ন্যাশনাল টিমের বাইরে থাকলে অনেক সময় যে ডিমোটিভেটেড হয়, ওইখান থেকে একটু ফিরে আসার বিষয় থাকে, সেই বিষয়টা আমি শামীমের সঙ্গে শেয়ার করেছি। বাট আজকে আপনার প্রোগ্রামের মধ্যে আরেকবার আমি বলি, অনেকেরই ধারণা, আমি আমার পেজে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা শামীমের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে, অনেকে আমার উপর খুব নাকচ যে আমি মনে শামীমকে পছন্দ করি না বা কিছু। তো শামীমকে আমি কতটুকু পছন্দ করি সেটা শামীম জানে বা অন্যরা জানে। তারপরে শামীম হয়তো দু এক জায়গায় বিভিন্ন সময় একটা আক্ষেপ নিয়ে দু একজনের সঙ্গে মনে করেছে বা বলেছে, শেয়ার করেছে আমার বিষয় নিয়ে। আমি আসলে কাউকে পছন্দ করি না, কাউকে অপছন্দ করি না। আমি আমার প্রফেশনাল জায়গায় আমি প্রফেশনাল, কিন্তু পার্সোনাল সম্পর্কের জায়গায় সেটা পার্সোনাল আমি গাইড করতে পারি। কিন্তু আমি প্রফেশনাল কাজ যখন করি, ওই জায়গায় আমি আমার প্রফেশনালিজম ধরে রাখার চেষ্টা করি। সেটা আমার ভাই না হোক, আমার ছোটো ভাই হোক। এবং আমার বাসায় এগুলো নিয়ে অনেক বদনাম আছে, সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। আমরা পাওয়ার জেনারেশন, living এই শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি ওই যে ফিটনেসের এই জায়গাটা শেষের দিকে চলে আসছি। জেনেটিক্যালি গিফটেড ফিটনেস কিছু প্লেয়ারের থাকে, আবার কিছু প্লেয়ারের ফিটনেস বিল্ড করতে হয়, সেটাকে মেনটেনও করতে হয়। এইখানে ওয়ার্কলোডের অনেক বিষয়বস্তু আসলে খুব জড়িত। সো অ্যাজ আ কোচ আপনি যখন কোনো প্লেয়ারকে দেখছেন, ডেফিনেটলি ইমনের জেনেটিক্যাল ফিটনেস লেভেলটা একরকম, শামীমের আরেক রকম, ওর আরেক রকম। তো এই জায়গাটাতে কি কোচেরও আলটিমেটলি সবার জন্য, যেমন আগে একটা বিষয় ছিল সবাই একসাথে 10 কিলোমিটার দৌড়াবা, সবাই একসাথে সিঁড়ি দিয়ে 5 তলায় উঠবা, তো এখনকার আপনারা যারা আধুনিক কোচ আছেন না, আপনারা কি এই ব্যাপারগুলো মেনটেন করেন যে ঠিক আছে ওর ওয়ার্কলোড দিজ আর নট দ্য সেম? সামি ভাই, আপনি তো অনেকের সঙ্গে কাজ করেন। আমাদের ম্যাক রয়েছে ট্রেনার, ডালিম, ইফতি, তুষারদা থেকে শুরু মনির, অনেক ট্রেনার, ইভেন সিজার রয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডে যারা ট্রেনার রয়েছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, 9 বছর একসঙ্গে কাজ করছি। আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে তাদের সঙ্গে প্রচুর ডিসকাস করি। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি এবার যখন আবাহনীর কোচ ছিলাম, আমি কিন্তু আমার এই সেট আপটা রেডি করেছি। আমি ইফতিকে ট্রেনার হিসেবে নিয়েছি, আমি সানিকে ফিজিও হিসেবে নিয়েছি। মানে এলিট প্লেয়ারদের সঙ্গে এলিট যারা জানে তারাই কাজ করবে, যেহেতু আমার একটা আউটকামের বিষয় রয়েছে রেজাল্টের। ঠিক একইভাবে নেক্সট ইয়ার আমি রূপগঞ্জে গিয়েছি, সেখানেও কিন্তু আমি এদেরকে নিয়ে কন্টিনিউ করতে চাচ্ছি। সো বিষয়টা হলো, এই বিষয়টা আমি আমার কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন অবজার্ভ করি যে এই প্লেয়ারটার এই ধরনের বিষয়টা আমার নজরে এসেছে, আমি তখন এই ট্রেনারদের সাথে ডিসকাস করি যে ওর এটা আমার অবজারভেশন এসেছে, এটা করার জন্য কী দরকার। তুমি যেহেতু এডুকেটেড এটার জন্য, তুমি সারাক্ষণ এটা নিয়ে পড়াশোনা করো, তুমি ফাইন্ড আউট করো ওর অ্যাজিলিটি দরকার নাকি ওর লং ডিস্টেন্স দরকার, কী দরকার, আমি ওর এই জিনিসটা চাচ্ছি। এখনকার সবচেয়ে বড় সুবিধা কি, আগে তো আমরা যখন খেলতাম, আমাদের যে কোচটা ছিলেন ওনারা তো ওয়ান ইন অল, মানে উনি ফিজিও, উনি ট্রেনার, উনি ম্যানেজার, সব কিছু। এখন আমাদের সুবিধাটা কোচিংয়ের একটা বিষয় কি, আমাদের ট্রেনার তারা এক্সপার্ট তাদের জায়গা থেকে, ফিজিও তাদের জায়গা থেকে এক্সপার্ট, অ্যানালিস্ট তাদের জায়গা থেকে এক্সপার্ট। কোচিংয়ের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। আমি আমার এক্সপার্টিস দেখাতে পারবো, সেটা দেখানোর জন্য আমার এক্সপার্ট কিছু লোক থাকবে, তারাই কিন্তু এই কাজগুলো সহজ করে দেয়। একটা পজিটিভ বিষয় আপনি যেটা বললেন যে প্লেয়াররা ব্যাটিং বোলিং স্কিলের জন্য যে আলাদা কাজ করার যে প্রফেশনালিজমটা, সেটা ব্যাটিং বোলিংয়ে এখনও ডেভেলপ করেনি। বাট আমাদের প্লেয়াররা কিন্তু ফিটনেসের ব্যাপারে ডেভেলপ করেছে। আপনি কিন্তু অনেকেই জানেন 1-to-1 ট্রেনার নিয়ে কাজ করেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ট্রেনাররা এই বিষয়গুলো খুব বেশি এডুকেটেড হয়েছে। আমি বিশ্বাস করি তারা আরও ডেভেলপ করবে। বাট নিশ্চিতভাবে আমাদের যাদের ট্রেনারদের নাম মেনশন করলাম, তারা জানে যে আসলে কাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ডেভেলপ করতে হবে। বাট হ্যাঁ, কোচের একটা অবজারভেশন তাদের কাছে গেলে খুব ভালো হয় যে আমার এর অ্যাজিলিটিটা ডেভেলপ করা দরকার, বা আমার এর লং সময়ের জন্য লম্বা ডিস্টেন্সে কীভাবে সার্ভাইভ করতে পারবে, টেস্টে 90 ওভার কীভাবে মাঠে থাকতে পারবে, সেই জিনিসগুলো। সো স্পেসিফিক যদি কোচ তার অবজারভেশনটা ট্রেনারদের সঙ্গে বা ফিজিওদের সঙ্গে ডিসকাস করে, তারা তার জন্য একটা ডিফারেন্ট রুটিন মেনটেন করার চেষ্টা করে। এবং আপনি রাইটলি পয়েন্ট ইট আউট যে ডিফারেন্ট প্লেয়ারদের জন্য ডিফারেন্ট অবশ্যই ফিটনেস ট্রেনিং বা অ্যাক্টিভিটিস থাকবে। ছোট্ট একটা প্রসঙ্গ খুবই ইগনোর্ড আমাদের দেশে, ওই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি খুব রিসেন্টলি একটা পডকাস্ট দেখছিলাম ইন্ডিয়ার ক্রিকেটারদেরকে নিয়ে। সেখানে তারা যেমন বলছিল যে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে ওরা জেনেটিক্যালি এমন গিফটেড থাকে, ওইখান থেকে পেস বোলার বেশি বের হয়। পাকিস্তানে খাইবার পাখতুনওয়ালা ওই অঞ্চল থেকে তারা জেনেটিক্যালি গিফটেড থাকে, তাদের খুব বেশি বের হয়, পেস বোলার বেশি বের হয়। আবার মুম্বাই দিল্লি কেন্দ্রিক অঞ্চল থেকে ব্যাটসম্যান খুব বেশি বের হয়। কারণ এটা অনেকে বলে যে একটু খর্বাকৃতির যারা, তারা হয়তো বা গ্র্যাভিটির অনেক কাছে থাকে, ব্যাটিংটা অনেক ভালো করতে পারে। ওরা স্পেসিফিক এইভাবে রিজিয়ন ওয়াইজ তারা একটা ক্যাম্পেইনও করছে ইন্ডিয়ান ক্রিকেটে।
আপনার কাছে কি কখনো মনে হয় যে আমাদের যারা একটু হিল এরিয়াতে বসবাস করছে, ফুটবলে আমরা মেয়েদের ফুটবলে দেখেছি যে অনেক ডেভেলপমেন্ট, বিকজ তাদের ফিজিক্যাল ফিটনেসের জায়গা থেকে অনেক বেটার। খুব রিসেন্টলি আমরা খুব সম্ভবত একজন চাকমা ক্রিকেটারকেও দেখতে পেয়েছি 19 লেভেলে তিনি আছেন। এই অঞ্চলগুলো অনেক বেশি ক্রিকেটের ক্ষেত্রে ইগনোরড, বা এটাকে নিয়ে আমাদের ক্রিকেট বোর্ড একটু আলাদা করে চিন্তা করতে পারে কিনা যে রিজন ওয়াইজ যাদের হয়তো বা জেনেটিক্যালি ওই জায়গাটা আছে যে তারা হয়তো বা সার্ভিস দিতে পারবে, এই গবেষণাটা দরকার কিনা? অবশ্যই এটা অবশ্যই দেখার মতো একটা বিষয়, বাট হয় কি ক্রিকেটের জায়গায় যদি আমি আসি স্পেসিফিক এই জায়গাটায়, ক্রিকেট একটু ডিফারেন্ট স্কিল টাইপ প্লেয়ার, মানে এখানে স্কিলটা একটু ডিফারেন্ট হয়। এখানে ফিজিক্যাল কন্ডিশনের পাশাপাশি যে আমরা সবসময় বলি মেন্টাল গেম, স্মার্টনেস, ওই জায়গায় অনেকগুলো বিষয় রিলেটেড। আপনি ফুটবলে যেটা হয়, ফুটবলে কিন্তু এই ফিজিক্যাল বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। হকি, ফুটবল, ইভেন বাস্কেটবল, এইসব জায়গায় এত বেশি র্যান্ডম দৌড়াদৌড়ি করতে হয়, ফিটনেস। এটা ক্রিকেটে কিন্তু অপেক্ষাকৃত দৌড়াদৌড়ির চেয়ে বেশি হলো আপনার ব্রেনের কাজ করতে হয়, এবং টেকনিক্যাল বেশ কিছু জায়গায় রয়েছে। অনেক সময় আমরা দেখেছি এইসব জায়গা থেকে কিছু প্লেয়ার এসেছে আমাদের এজ গ্রুপে ক্রিকেটে, কিন্তু তারা লম্বা সময় সার্ভাইভ করতে পারেনি, বিকজ স্কিলের জায়গায় তারা আবার অন্যদের চেয়ে একটু পিছিয়ে থাকে। বাট হ্যাঁ, তাদের ন্যাচারালি যে কন্ডিশনের কারণে, মানে তাদের ওয়েদার, তাদের হিলের যে লাইফস্টাইল, প্রতিটা জায়গা থেকে তারা ন্যাচারালি ডিফারেন্টভাবে তৈরি হয়। সেই জায়গাটা যদি স্কিলটা ম্যাচ আপ করানো যায়, তাহলে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যেতে পারে। বাট হ্যাঁ, এটা অবশ্যই তো আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আমরা এইভাবে তো জিনিস নজর রাখতে পারি। বাট আমাদের ডিস্ট্রিক্ট কোচ যেখানে আছেন বান্দরবন বা ওইসব এরিয়াগুলোতে, আমরা কিন্তু তাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি। তারা কিছু প্লেয়ার পেয়েছে, কিন্তু আলটিমেটলি ওই যে টেকনিক্যাল জায়গায় তারা অনেক সময় সার্ভাইভ করতে পারে। আমরা কিছু সময় পেয়েছি, এসেছে। আপনি যেটা মেয়েদের ক্রিকেটে বললেন, আমি জানি না ওর সম্পর্কে, মেয়েদের ফুটবলে তো ফুটবলের স্কিলটার সঙ্গে ক্রিকেট স্কিলটা আবার একটু ডিফারেন্ট হওয়ার কারণে ওই জায়গাটা আমরা দেখেছি ক্রিকেটে যারা এসেছে তারা সার্ভাইভ করতে পারেনি। আপনি দেখবেন যে আমাদের আন্ডার-19 কারেন্ট স্কোয়াড, এই স্কোয়াডে কিন্তু শুরুর দিকে একজন পেস বোলার ছিল, বাট সে কিন্তু ফর লং রানে আর কন্টিনিউ করতে পারেনি। স্কিলের জায়গায় তারা সাধারণত একটু পিছিয়ে থাকে, বিকজ ওইখানে স্কিলটা আবার একটু ডিফারেন্ট ক্রিকেটে। তো সেই জায়গা থেকে একটু বাধা রয়েছে, বাট স্টিল আমরা অবশ্যই সেরকম কোলাপ করা যেতে পারে। শেষের দিকে চলে আসছি। আপনি সিলেক্টর যখন ছিলেন, কখনো কি আপনার কাছে মনে হতো এরকম কিছু যে আমি একটা নিয়ে ঘুরি, একটা লিফলেট নিয়ে ঘুরি, ভাই আমি সিলেক্টর, আমি জাদুকর না? মানে অনেক সময় এরকম হয় না, টস কেন হারলো নাজমুল শান্ত, সেটার দোষ সিলেক্টর। এটা কখনো মনে হয়েছে আপনার যে দিস ইজ ভেরি স্ট্রেসফুল? সিলেকশন জিনিসটাই তো এরকম। সিলেকশন আপনি যখন একজন কোচ হন তখনও কিন্তু সিলেকশন করেন, কারণ বেস্ট ইলেভেন আপনাকে সিলেক্ট করতে হয়। সো সেখানেও কিন্তু কোচদের উপর ব্লেম আসে, সেও সিলেক্টরের কাজটাই করে। সিলেকশন জিনিসটা এরকম, আপনি 15 জন থেকে 11 জন নেবেন, 4 জন নিয়ে কথা শুনতে হবে। আপনি সিলেক্টর যখন হবেন 20 জনের থেকে আপনাকে 15 জন স্কোয়াড বানাতে হয়। সো সিলেকশন বিষয়টা এরকম। এটা আসলে সবসময় কন্ট্রোভার্সি থাকবে, বাট আপনি যদি আপনার জায়গায় লজিক থাকে, আমি বিলিভ করি আমার সিলেকশন নিয়ে কেউ যদি কখনো কোনো ব্লেম করতে চায়, সেটা ন্যাশনাল সিলেক্টর বলেন বা আপনি যদি এজ গ্রুপ সিলেক্টর বলেন, আমার কাছে সবসময় লজিক ছিল। আমি বিলিভ করি আমি 9 বছর সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে ছিলাম, প্রসেসের মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে একটু বলতে পারি, ভুল অন্যায় অনেক কিছুই দেখেছি, বাট আমার জায়গা থেকে ভুল হয়েছে, কিন্তু অন্যায় কোনো দিন কোনো কিছু করিনি। এবং আমি একটা জিনিস লাস্ট শেষ করি, সিলেকশনে আমি যখন জয়েন করেছি প্রথম দিন থেকে আমার একটা বিষয় ছিল, আমার এই সিলেকশনের উপর শুধু দেশের ক্রিকেট না, একটা মানুষের লাইফ, তার ফ্যামিলির লাইফ, প্রতিটা বিষয় জড়িত। সেখানে আমি একটা মানুষের লাইফ নষ্ট করতে পারি না, এবং আমি একটা ফ্যামিলিকে ধ্বংস করতে পারি না। আমার সিলেকশনে ওই জায়গাটা আমি অনেস্টি নিয়েই কাজ করেছি। দিন শেষে আপনারাই বলেন বা যাদের সঙ্গে কথা হয়, কম বেশি আপনারাই আমাকে বলেন যে আমার জায়গা থেকে আমি সবসময় সেভাবে এক্সপ্লেনেশন দিতে পেরেছি এবং লজিক ছিল। সো সাইনবোর্ড আমার দরকার হয়নি। হান্নান ভাই অনেক সিরিয়াস ডিসকাশনে চলে গেছে, আমি একটু ব্যাপারটাকে হালকা করি। হান্নান ভাই, অনেক সময় ধরেন আমাদের যেটা হয় যে সবাই তো ভাবে যে আই এম দ্য পটেনশিয়াল, বাট বিং দ্য সিলেক্টর ইউ হ্যাভ টু চুজ বেস্ট 15 অর বেস্ট 12, বেস্ট 13। সো মানে অনেক সময় আমি ধরেন আমার জায়গা থেকে বলছি যে অনেক সময় দেখা গেল কোনো একটা কম্পিটিশনে বা কোনো একটা কিছুতে, কারণ আমাকে অনেক জায়গায় অনেক জাজমেন্টের জায়গায় করতে হয়। আমাকে হয়তো বা ধরেন কেউ ফোন দিচ্ছে, ভাই আপনি আমারে কেন নিলেন না এই জায়গাটায়, আর আমি তখন দেখা যায় হ্যালো হ্যালো হ্যালো, এই নেটওয়ার্ক পাচ্ছি না, মানে এরকম করে ফেলি। কখনো অ্যাজ আ সিলেক্টর আপনার কখনো এরকম হয়েছে যে কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই আমারে কেন নিলেন না, আসলে মানে ওইটার এক্সপ্লেনেশন দিতে কি আপনার বিরক্ত লাগছে? একবারও না। এবং সুন্দর একটা বরিশালে এরকম একটা ইনসিডেন্ট ছিল, আন্ডার-18 বাদ দেওয়ার পর হেভি পেপারে লেখালেখি, ওদের মানে লোকাল পেপারে, ফেসবুকে পেজ স্ট্যাটাস, আমি কেয়ার করিনি, বিকজ আমি তো বলি আমার সবসময় লজিক আছে। আর আপনি যে ফোনের কথাটা বললেন, আমি এই ডোরটা আমার যখনই কোনো সিলেকশনে কাজ করি, আমি এই ডোরটা ওপেন রাখি। আমার এই ফোনটা তাদের জন্য ওপেন থাকে, তারা যদি জিজ্ঞেস করে আমার অ্যান্সার তাদেরকে দিয়ে দিই। মন খারাপ হতে পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা আমি বলে দিতে পারি। আমি এগুলো কেয়ার করি না ভাই, কারণ আমি একদম ক্লিয়ার। আমি শুনেছি ফোন করলে,
তোমাকে কেন বাদ দিচ্ছে আমার বলতে হবে, তোকে কেন বাদ দিচ্ছে আমাকে বলতে হবে? আমার কাছে দুটো ওপেন। 19-এ যখন আমি করেছি, কাউকে বাদ দিয়েছি, আমি বলেছি তোমরা বাদ পড়ছো কেন, তোমাদের যদি মনে কোনো কোশ্চেন থাকে আমাকে ফোন করবা। ইভেন এজ গ্রুপ ক্রিকেটেও যখন আমি সিলেকশনে ছিলাম, আমি বলেছি কোচদেরকে যদি আপনার কোনো প্লেয়ারের ডাউট থাকে আপনি আমার সঙ্গে কথা বলাই দিন, আমি ওকে ক্লিয়ার করে দেবো। বিকজ আমি ওই ডিপলি ওই জিনিসগুলো অ্যানালাইসিস করেই সিলেকশন করতাম, এবং আমার কাছে লেখা থাকতো। আসলে সব নাম তো আর ওই অ্যানালাইসিসগুলো মনে থাকে না, আমার কাছে নোট করা থাকতো, তাকে আমি ফোন করলে সেভাবে এক্সপ্লেন দিতে পারতাম। সো আমি এই জন্য সবসময় বলি, আমি ওই জায়গা থেকে আমার এক্সপ্লেনেশনটা যদি ঠিক থাকে আর আমি যদি অনেস্ট হই, আমি কখনো বেগ পেতে হয়নি। 9 বছর সিলেকশন আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি সেই কাজগুলো করার চেষ্টা করেছি। এটা আপনার কাছে খুব রিস্কি জব মনে হয় কিনা, বিশেষ করে ন্যাশনাল সিলেক্টর যখন আপনি ছিলেন, সেটা ব্যক্তিগত রিলেশনশিপে একটা অনেক বড় প্রভাব পড়ে। যেহেতু আই ওয়াজ ইউর কমেন্ট্রি পার্টনার, আই হ্যাভ সিন মেনি থিংস, যেটা আমি হয়তো বা ক্যামেরার সামনে এখন বলবো না, সেটা আমাদের কনফিডেন্সিয়ালিটির ব্যাপার। বাট যখন কোনো একজন এলিট প্লেয়ারকে ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস বা নেক্সট সিরিজের জন্য আপনি যে কম্বিনেশন সাজাচ্ছেন, আপনি তাকে বাদ দিতে যাচ্ছেন, অ্যাজ আ সিলেক্টর আপনারই তাকে এক্সপ্লেনেশনটা দিতে হচ্ছে যে আমি দিস ইজ দ্য রিজন, আমি সেটা তোমাকে এই কারণে বাদ দিতে চাচ্ছি, বা তুমি এই সিরিজে আমার পরিকল্পনায় নাই। তো এইটা অনেক সময় আপনার কাছে খুব রিস্কি জব মনে হয়েছে কিনা? কারণ ওই পাশ থেকে এলিট প্লেয়ার, যেহেতু হি হ্যাজ অলসো ডান সামথিং ফর বাংলাদেশ, রিয়াকশনটা সবসময় প্রপার আসে না আমাদের দেশের কালচারের প্রেক্ষাপট থেকে। সো সেটা আপনার ডিগনিটির জায়গা, আপনার ব্যক্তিগত রিলেশনশিপের জায়গা, সেটাও তো প্রভাব পড়েছে। তো সব কিছু মিলে সিলেক্টরশিপ ইজ আ থ্যাঙ্কলেস জব এবং রিস্কি জব অ্যাজ ওয়েল। এগুলো তো সবই রাইট, আমি এগুলো কেয়ার করি না। দিন শেষে একটা কথাই বলবো, কে কি মনে করলো আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করি। আজকে XYZ কেন টিমে নাই, তাকে এক্সপ্লেন দেওয়ার পরে সে যদি মাইনা নিতে না পারে, আমার কিছু যায় আসে না। আমি তো তার জন্য কাজ করতেছি না, বাংলাদেশ ক্রিকেটের। এই জন্য আমার অনেক বদনামও আছে। আপনি ন্যাশনাল টিমেও অনেক কিছু দেখবেন, আমি 1 বছর সিলেক্টর ছিলাম, এটা নিয়ে অনেক বদনাম আমি শুনি। আমার এগুলো কিছু যায় আসে না, কারণ দিন শেষে যাদের সঙ্গে কাজ করি, যার জন্য কাজ করি তারা জানে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করি। কে কি মনে করলো, কে কীভাবে চিন্তা করলো, আমি ওটা চিন্তা করি না। আমার বাংলাদেশ টিমের জন্য যেটা দরকার আমি সেটাই করব। হ্যাঁ, আমি ভুল হতে পারি, আমি তো আবারও বলছি, কিন্তু ভুল হলে আমাকে ওইখানে, আমি তো একা সিলেকশন করি না, বা আমি তো একা জাজমেন্ট করি না। আমার সঙ্গে যারা আছে তারা আমার ওই লজিকগুলো যদি মানে তাহলে ঠিক আছে, তাদের লজিকগুলো যদি আমি মানি ঠিক আছে। সো কে কোন প্লেয়ার কীভাবে চিন্তা করলো, দু একবার যে ফেস করতে হয় না তা না, তারা আনহ্যাপি। ভাই আমি সবাইকে হ্যাপি করার জন্য এখানে বসি, আমি বাংলাদেশ ক্রিকেটকে হ্যাপি করার জন্য বসেছি, এবং এই লজিক নিয়ে কাজ করি, এই ফিলোসফি নিয়ে কাজ করি। আল্লাহর রহমতে বলতে পারি, দিন শেষে উপরে একজন আছে, তো সে তো জানে আমি কোনো দিন এখন পর্যন্ত আজকে সিলেক্টর ছেড়ে এসেছে চাকরির জন্য মনে হয় খুব বেশি বেগ পেতে হবে না আশা করি। সো আমার এই অনেস্টি আমাকে সেখানে নিয়ে এসেছে। আবহানি এই দল নিয়ে চ্যাম্পিয়ন এমনি এমনি হয়নি, উপরের যে একজন আছে সেও একটা পুরস্কার হিসেবে দেয়। আমি চ্যাম্পিয়ন করেছি তা না, প্লেয়াররাই করেছে, বাট ওই যে উপরে একজন আছে সেই জাজমেন্টের জন্য আছে। আমি আমার জায়গায় অনেস্ট থাকলে হয়তো 2-4 জন মানুষের কাছে খারাপ হতে পারবো, বাট আমার নিজের জায়গায়, বিবেকের জায়গায় আমি কখনো আটকাবো না। এই জন্য থ্যাঙ্কসলেস জব। কোচিংও কিন্তু তাই, কোচিংও কিন্তু ডিফারেন্ট না। আমি বেস্ট ইলেভেনে কেন খেলালাম না, এই প্লেয়ারকে বাদ দিয়ে আমি কেন এই প্লেয়ারকে এই টিমে নিচ্ছি, এগুলো নিয়েও কিন্তু কথা শুনতে হবে, কারণ কোচের তো একটা ফিডব্যাক থাকে, যেহেতু হেড কোচ হিসেবে কাজ করছি। বাট আমি এগুলো নিয়ে চিন্তা করি না ভাই, আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চাই, কাজ করব, বাকিটা উপরে একজন আছে তার উপর ছেড়ে দিই। লাস্ট কোয়েশ্চেন, প্রত্যেকেরই একটা ভিশনের জায়গা থাকে। ইউ আর অলরেডি ইন দ্য অ্যাকশন, বাট ওই যে মিশন আর ভিশনের কথা যদি বলি যায়, প্রত্যেকের একটা আলটিমেট ভিশনের জায়গা থাকে, যে ওকে আমি আমার নিজেকে আসলে ওই জায়গাটা দেখতে চাই, বা আমি এই জায়গাটা এসেছি ওই জায়গাটার জন্য। আমি ব্যক্তিগতভাবে জানি আপনি কেন কোচিংয়ে এসেছেন, সেটা আমি জানি, দর্শকরা অনেকে হয়তো বা জানেন না। সো সেটাকে একটু শেয়ার করা যায় দর্শকদের সাথে, যে কোচ হান্নান সরকার আসলে তার কোচিং ক্যারিয়ারে কি অ্যাচিভ করতে চায়। না, এটা খুব সিম্পল। আসলে যে কোনো মানুষেরই তো একটা গোল থাকে। যেমন আমি এখন ইনশাল্লাহ আশা করছি ঈদের পরপরই আন্ডার-17 চ্যালেঞ্জ সিরিজ হচ্ছে, মানে এজ গ্রুপ দিয়ে শুরু করছি আমি আবার, যেহেতু কোচিং অনেকদিন পরে এসেছে, এটা একটা প্ল্যাটফর্ম আমার জন্য। 17 দিয়ে শুরু করে আমার টার্গেট 2028-এ যে আন্ডার-19 টিমটা ওয়ার্ল্ড কাপ খেলবে সেই টিমের সঙ্গে কাজ করার অ্যাজ এ হেড কোচ। 17টা শেষ করে আমি নেক্সট মে মাসে হয়তো একটা 19 টিম পাবো, সেটা নিয়ে ওয়ার্ল্ড কাপের কাজ করার স্বপ্ন নিয়ে আগাচ্ছি। যেটা স্বপ্নটা আগামী প্রায় 3 বছরের স্বপ্ন, সেই স্বপ্নটা এখন গোল সেট করেছি। তারপরে নিশ্চিতভাবেই স্টেপ বাই স্টেপ বাংলাদেশ টিমের কোচ হবো, এবং বাংলাদেশ টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই কাজ করতে চাই। শুধু আমার স্বপ্ন না, এটা প্রতিটা মানুষেরই স্বপ্ন। সেই স্বপ্নটা পূরণ করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি, আর আমিও রং হতে পারি, রাইট হতে পারি, বাট আমি একটা জিনিস বিলিভ করি, আপনি ডিসকাশনের মাধ্যমে রাইট জিনিসটা যদি মনে করেন হয়েছে তাহলে ভালো কিছু হবে। আমি সবসময় রাইট না, আমিও সবসময় রং না। নিশ্চিতভাবেই আমি একাই তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করি না, বাকিরাও করেন। সবার সঙ্গে ডিসকাশনের মাধ্যমে একটা সুন্দর হেলদি পরিবেশ রেখে যদি কাজ করা যায়, সেটা অ্যাচিভ করা সম্ভব। বাট আমার টার্গেট বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে নেওয়ার জন্য কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় সেটা আমার ডেভেলপমেন্টের মাধ্যমেই সম্ভব। শুধু এখানে বসে বসে কথা বললে হবে না, কাজও করতে হবে। আমি আমার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চাই, এবং আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে সেভাবেই জেলিং হয়ে কীভাবে নিজেকে আপগ্রেড করা যায়
সেটা বোর্ডে যারা রয়েছেন তারা জানে, তাদের সঙ্গে বিভিন্ন সময় ডিসকাস করেছি। সো এটাই স্বপ্ন ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেটের জন্য বেস্ট কোচ হিসেবে নিজেকে একটা সময় প্রমাণ করা। যেটা আপনার লাস্টের selector হিসেবে লাইনটা করতে পেরেছি। আপনার লাস্টের লাইনটা আমাকে আরেকটা কোয়েশ্চেন বাড়ায় দিছে আসলে, সেটা হচ্ছে যে ওই যে কোচেস ডেভেলপমেন্টের কথা যেটা আপনি বললেন, নিজের ডেভেলপমেন্টের কথা বললেন। একটা সময় বাংলাদেশের ক্রিকেটে যারা কোচেরা আছেন নিজের ডেভেলপমেন্টের জন্য একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন কমনলি, তার নাম আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসির মাস্টার এডুকেটর হিসেবে গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সেই আমিনুল ইসলাম বুলবুল এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সো এই জায়গায় কোচদের এক্সপেকটেশনটা, শুধু আপনার কথা বলছি না, তালহা ভাই আছেন, অনেকেই আছেন, রাজিন ভাই আছেন, আপনাদের এক্সপেকটেশনটা বোর্ড প্রেসিডেন্টের কাছে কি? কারণ তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে হি ইজ আ মাস্টার এডুকেটর, তিনি এই লাইনেরই আসলে মানুষ, কোচেস ডেভেলপমেন্টেরই মানুষ। সো আপনাদের এক্সপেকটেশনটা জেনে আমরা শেষ করবো আজকের আলোচনা। না, বুলবুল ভাইয়ের কাছে তো মানে বুলবুল ভাই এমন একজন লোক, ডেভেলপমেন্টের জন্য তাকে এর চেয়ে ভালো লোক হতে পারে না। আর আমাদের যেহেতু আমি বারবার প্রথম থেকে বলে এসেছি কোচেস ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটার জন্য বুলবুল ভাইয়ের চেয়ে ভালো মানে জ্ঞানী মানুষ আর হতে পারে না। বুলবুল ভাই জানে কোচদের কীভাবে ডেভেলপ করতে হয়। সো নিশ্চিতভাবে বুলবুল ভাইয়ের কিছু প্ল্যানও রয়েছে যেটা আমি জানি, এবং কোচদের ডেভেলপমেন্টের জন্য উনি ওই জায়গাটায় কাজ করবেন আমার বিশ্বাস, এবং জাজমেন্টটা বুলবুল ভালো করতে পারবে। সেটা তার মিটিংয়ের মাধ্যমে হোক, সে কিছু অবজারভেশনের মাধ্যমে হোক, সেভাবে সে প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করবে যে কাকে নিয়ে কতদূর যাওয়া যেতে পারে, কাকে নিয়ে কতটুকু ডেভেলপ করে বাংলাদেশ ক্রিকেটে করতে পারে। ওই জাজমেন্টের মাধ্যমে বুলবুল রাইট পার্সনকে রাইট জায়গায় ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। নিশ্চিতভাবে আমাদের ডিস্ট্রিক্ট কোচদেরও ডেভেলপমেন্ট দরকার, এবং বুলবুল জানে যে আসলে কাদের কীভাবে ডেভেলপ করে। সো ওয়ার্কশপ বা বিভিন্ন অ্যাঙ্গেলে কীভাবে ডেভেলপ করতে হবে, যেটা বুলবুল ভাই নিশ্চিতভাবেই প্ল্যান করছেন অলরেডি আমি জানি। এবং আমাদের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা যেহেতু এই জায়গাটায় বেশ অনেক দিন যাবতই চিন্তা করছেন, বুলবুল ভাই আসতে তার কাজটা অনেক সহজ হবে, এইটুকু আমি বলতে পারি। সো নিশ্চিতভাবে বুলবুল ভাই বেস্ট পারসন বাংলাদেশ ক্রিকেটে এই কোচিং জায়গাটা ডেভেলপ করার ক্ষেত্রে। বুলবুল ভাই নিশ্চিতভাবে সেরকম একটা কিছু প্ল্যান করছেন। থ্যাংক ইউ সো মাচ হানান ভাই। আমরা মানে একটা এন্টায়ার ডিসকাশন, যেহেতু পডকাস্টিং খুব বেশি সুযোগ হয় না, যেই ডিসকাশন করলাম নিশ্চিতভাবে 2টা প্রোগ্রাম হয়ে যাবে। এত লম্বা সময় দর্শক দেবে কিনা আমি জানি না, বাট দর্শকদেরকে অবশ্যই আমি থ্যাঙ্কস দিতে চাই যে সামি ভাইয়ের সঙ্গে অনেক বিষয় নিয়ে ডিসকাস করলাম, যেটা হয়তো বা আমার মনের ভিতরে অনেক কথা আছে, সামি ভাইয়ের অনেক কোশ্চেন ছিল, বাট আসলে জানে ইচ্ছা করে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কিছু বের করেছে। বাট সবাইকে আবারও ঈদ মোবারক। আশা করছি সবাই খুব ঈদটা উপভোগ করছেন এবং বাংলাদেশ ক্রিকেটের ভালো দিনের অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ ভালো দিন আসবে, বাট আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া লাগবে। একদিনে আজকে হান্নান ভাইয়ের সাথে অনেক কথা বললাম, কারণ হচ্ছে এর আগে সর্বশেষ অনফিল্ডের পর্দায় যখন আমি আর হান্নান ভাই শো করেছিলাম, তারপরের ফলাফলটা ভালো ছিল, সেটা এখানে বলবো না আমরা, সেটা আমাদের মধ্যেই থাকুক। বাট এই কারণে আজকে হান্নান ভাইয়ের সাথে অনেক বেশি মাত্রায় ডিসকাশন আমরা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য, বেটারমেন্টের জন্য, বেটার ফিউচারের জন্য আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। হান্নান ভাইয়ের যে স্বপ্নটা আছে, লক্ষ্যটা আছে, ইনশাল্লাহ সেই লক্ষ্যটা পূরণ হোক, সবার ঈদ ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, পরিবারের সঙ্গে কাটুক। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক।